সকলকে শুভেচ্ছা আমাদের বিলকিসের পক্ষ থেকে। বিলকিস আমরা ইংরেজি নাম দিয়েছি বিলকিস হ্যাজ এ পয়েন্ট অফ ভিউ, কারণ বিলকিস আমরা প্রান্তিক নারীদের কথা বলতে চাই, প্রান্তিক নারীর দৃষ্টিভঙ্গিতে, নারীদের দৃষ্টিভঙ্গিতে দুনিয়াটা দেখতে চাই। সেই জায়গা থেকে আমরা বলি যে নারীর চোখে দুনিয়া। আজকে আমরা বিষয়বস্তু, বিলকিসের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি ব্যাটারি চালিত রিক্সা, গরিব মানুষের জীবন বরং বুলডোজারওয়ালা রাষ্ট্র। এখন আজকে এই আলোচনাটা আয়োজন করার পিছনে প্রেক্ষাপট, একটি বিশেষ প্রেক্ষাপট আছে, এটা আপনারা জানেন। আমরা বাস্তবতা দেখেছি এবং যে কোনো লকডাউন শুরু হওয়ার মুহূর্তেই একটা খুব হৃদয় বিদারক দৃশ্য আমরা দেখি যে প্রথম লকডাউন মনে হয় যেন শুরু হয় হুইসেল ব্লোয়ার মতো করে রিক্সা উল্টানোর মধ্যে দিয়ে, এবং এরপর শুরু হয়েছে যে ব্যাটারি চালিত রিক্সা এবং ব্যাটারি চালিত রিক্সা চালক যারা আছেন তাদের ওপর যে বিষয়টা নেমে এসছে, ব্যাটারি চালিত রিক্সাটা আমরা বন্ধ করবো, সেই বাস্তব পরিস্থিতিতে আসলে আজকে এই আলোচনাটা। এটা নিয়ে দীর্ঘদিন লেখালেখি হচ্ছে। আমাদের সাথে আছেন ফিরোজ ভাই আজকে আলোচনার। ফিরোজ আহমেদ, উনি রাজনৈতিক বিশ্লেষক এবং গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য। ফিরোজ আহমেদ লেখকও। আমাদের সাথে আরো আছেন আজকের আলোচনায় মোহাম্মদ আজম ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাংলা বিভাগে, এবং মোহাম্মদ আজম ভাইকে আমরা আরো বেশি চিনি সাহিত্যিক হিসেবে। আজম ভাইকে আমরা অনেক বেশি লেখক হিসেবে জানি, আলোচক হিসেবে জানি। আলোচনার শুরুতে ফিরোজ ভাই বলছিলেন যে আজম ভাই শুধু সাহিত্য, মানে আমাদের কাছে যে অরাজনৈতিক কিনা, কারণ সাহিত্য জগতে মানুষদেরকে রাজনৈতিক অরাজনৈতিক অনেকভাবেই আমরা দেখি, আমরা বোঝার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে আসলে মোহাম্মদ আজম ভাই সাংঘাতিক রকম ভাবেই রাজনৈতিক লেখক আসলে, অন্তত আমরা সেভাবেই পেয়েছি। এবং আজকের আলোচনায় বিশেষভাবে এই দুজনকে নিয়ে আসার আর একটি বড় কারণ হচ্ছে ফিরোজ আহমেদ ভাই দীর্ঘদিন ধরে ব্যাটারি চালিত রিক্সা, বাংলাদেশের গণপরিবহন ব্যবস্থা, এটা নিয়ে দীর্ঘদিন যাবত ওনারা লেখালেখি করছেন, এবং ওনার নিজস্ব একটি জানা বোঝা জায়গা আছে এই জায়গাকে কেন্দ্র করে, এবং রাষ্ট্রীয় প্রেক্ষাপটে কিভাবে বিষয়টিকে দেখা হচ্ছে সেই জায়গাটারও অসংখ্য কাউন্টার লেখা ফিরোজ আহমেদ ভাইয়ের আছে। সেই জায়গা থেকে আজকে আমাদের আলোচনা ব্যাটারি চালিত রিক্সা, গরিব মানুষের জীবন বনাম বুলডোজারওয়ালা রাষ্ট্র। ফিরোজ ভাই আমাদের সাথে আছেন। আজম ভাইকে আসলে আমরা অনেক বেশি চিনি একজন সাহিত্যিক আলোচক হিসেবে, এবং অনেক বেশি চিনি একজন লেখক হিসেবে। কিন্তু আজকে আলোচনা ওনাকে বিশেষভাবে নিয়ে আসার একটি কারণ হচ্ছে একটি অসাধারণ লেখা আমরা গত সপ্তাহে পেয়েছি। যদিও লেখাটি আজম ভাইয়ের পুরনো লেখা, কিন্তু এই ব্যাটারি চালিত রিক্সার বাস্তবতা, বর্তমান অবস্থান, এই ব্যাটারি চালিত রিক্সা আসলে ব্যবহার কারা করেন এবং চালাচ্ছেন কারা, সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে ওনার একটি অসাধারণ লেখা আছে। আজকের আলোচনা যারা দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব এই আলোচনাটার পরে যে এই তার লেখার লিঙ্কটা আমাদের বিলকিসের ফেসবুক পেজে আছে। ফিরোজ আহমেদের একটি অসাধারণ লেখা আছে রাষ্ট্র ব্যবস্থাতে এই ব্যাটারি চালিত রিক্সার বর্তমান পরিস্থিতি এবং পরিবহন ব্যবস্থার রুলস এবং রেগুলেশনস গুলো কি হওয়া উচিত, পলিসি পর্যায়ে কি হওয়া উচিত। দুটো খুব ভালো লেখা আছে, আমি আপনাদের অনুরোধ করবো যে এই লেখা দুটো পড়ার ক্ষেত্রে। কেন আজম ভাইয়ের এই লেখাটি দিয়ে কথা আসলে শুরু করলাম, তার একটা খুব আসলে আলোচনাটা ওখান থেকেই হয়তো আমি শুরু করব, সেই জন্যই লেখাটির প্রসঙ্গটি আনা। এই লেখাটিতে আজম ভাই খুব ইন্টারেস্টিং কতগুলো প্রেক্ষাপট নিয়ে এসছেন। তার মধ্যে একটা হচ্ছে কি, ধরেন রিক্সা কাঠামোগত ভাবেই যে শ্রেণী বৈষম্যটা নিয়ে আসে, যে যিনি রিক্সা চালাচ্ছেন তার সাথে যিনি রিক্সাটি ব্যবহার করছেন সেই ব্যবহার প্রক্রিয়ার মধ্যেই একটি শ্রেণী বৈষম্যের জায়গা খুব প্রকট হয়ে ওঠে। এই আলোচনা থেকে শুরু করে আজম ভাইয়ের লেখাটায় খুব ইন্টারেস্টিং কতগুলা জায়গা নিয়ে এসছেন তিনি। তার পরিচিত একজন রিক্সা চালকের পায়ের সৌন্দর্য থেকে শুরু করে আলোচনাটা চলে গেছে রিক্সা কাঠামোতে, শ্রেণী বৈষম্যতে, সেটি যেতে যেতে আমাদের পরিবহন ব্যবস্থা, তারপর রাষ্ট্র ক্ষমতার কাঠামোকে কাউন্টার দেওয়া, সে রাষ্ট্র ক্ষমতা এখানে বা রাষ্ট্র পলিসি মেকাররা কি ভূমিকা পালন করছে, ধারাবাহিকভাবে ওনার লেখাটা এগোতে থেকেছেন। আমি আসলে আলোচনাটা একদম শুরু করছি আজম ভাই আপনাকে দিয়ে। এখানে এই যে আপনার লেখাটি আপনি লিখেছিলেন, সেই লেখাটি আসলে কেন লিখলেন? আপনি একদমই সাহিত্য জগতের মানুষ, সেই জায়গা থেকে এই লেখাটা লেখার তাড়না আপনি কেন বোধ করলেন? আমি সেই জায়গা থেকে শুরু করবো। আজম ভাই আপনাকে দিয়ে শুরু করছি। আচ্ছা, ধন্যবাদ যারা দেখছেন। আচ্ছা দিলশানা, আপনার লিঙ্কটা কিন্তু এখানে শেয়ার হয় না, আপনি যদি প্রাইভেট চ্যাটে অথবা ইয়াতে দিয়ে দেন তাহলে পেজে শেয়ার করতে পারেন। হ্যাঁ,
আমি আপনার ইনবক্সে দিয়ে দিচ্ছি লিঙ্কটা, যেন আপনি শেয়ার করতে পারেন। জি। আমাদের আলাপে যে শিরোনাম আপনি দিয়েছেন, সেই শিরোনামে একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার আছে, যে পয়েন্ট অফ ভিউ আপনার পেজের নামের মধ্যে আছে। আজকের আলাপের শিরোনামের মধ্যে সেই পয়েন্ট অফ ভিউ ব্যাপারটা আছে, সেটা হলো গরিব মানুষের জীবনের দিক থেকে দেখা। রাষ্ট্রকে দেখার তো অসংখ্য পদ্ধতি আছে, রাষ্ট্রের বিভিন্ন শ্রেণীও আছে, সব রাষ্ট্র একরকম নয়। এবং আসলে রাষ্ট্রকে দেখার ব্যাপারটা কাজের হয়ে উঠতে পারে, তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে যদি আমরা বৃহত্তর মানুষের জীবনের সঙ্গে মিলিয়ে ব্যাপারটাকে দেখতে পাই। ওই যে আপনি একটা ভাগাভাগি করলেন যে যিনি সাহিত্য করেন তিনি রাজনৈতিক হন কিনা কিংবা রাজনীতি সচেতন হন কিনা, এটার পুরনো প্রচুর উদাহরণ আছে যে এই দুটোকে একাকার করতে পেরেছেন, মিলাতে পেরেছেন বহু সাহিত্যিক, পুরনো এবং একেবারে ইউরোপের লিবারাল জমানার তুঙ্গ দশায় আমরা এরকম প্রচুর সাহিত্যিক পাবো যাদের মধ্যে এর মিলমিশ হয়েছে। এছাড়া আমরা এমনকি কলকাতার যে ইতিহাস, যেটা কলোনাইজড মডার্নিটির ইতিহাস এবং লিবারেল সাহিত্যের ইতিহাস, সেখানেও আমরা এরকম বহু লেখক পাবো। কিন্তু এই কথা বলতেই হয় যে গত 4-5 দশক ধরে দুনিয়া জুড়ে অন্য একটা দৃষ্টিভঙ্গি আসলে খুব জোরালো হয়ে উঠেছে, যেখানে আর এই রাজনীতি এবং অরাজনীতি, বিরাজনীতি, সাহিত্য এবং আম জনতা, এই ব্যাপারগুলোকে আর আসলে খুব একটা আলাদা করে দেখা হয় না। তার মানে হলো ঠিক দেখা হয় না মানে সেটাও বলবো না, বলবো যে না দেখা, একাকার করে দেখা খুব জোরালো টুলস এবং মেথড আমাদের হাতে আছে। তো এই কালের লোক হিসেবে আমরাও নিশ্চয়ই সাহিত্য সেভাবেই পড়বো, দর্শন সেভাবেই পড়বো, কারণ মানুষের সঙ্গে না মিলিয়ে শেষ পর্যন্ত যে কোনো পাঠ একটা খুব হাওয়াই ব্যাপার হতে বাধ্য। আমরা ফিরোজবার সঙ্গে আমার এই বিষয়ে লম্বা আলাপ হয়েছে, রিক্সা চালক এবং ব্যাটারি চালিত রিক্সা নিয়ে বহু বছর আগে। এবং আমি তখন এই পরিকল্পনা করেছিলাম যে রিক্সার দৃষ্টিকোণ থেকে বা রিক্সা চালকদের দৃষ্টিকোণ থেকে আমরা বাংলাদেশ রাষ্ট্রকে দেখতে পারি কিনা। ওই দেখাটা শুধু যে রিক্সা চালকের দৃষ্টিকোণ থেকে দেখা হবে তা কিন্তু নয়। সত্যি বলতে কি, ওই দেখা বাংলাদেশ রাষ্ট্রকে সামগ্রিকভাবে দেখাই বটে। কারণ একটা পরিসংখ্যান হয়তো আমরা চট করে দিতে পারি যে বাংলাদেশে কমপক্ষে 20-25 লাখ লোক স্থায়ীভাবে কিংবা অস্থায়ীভাবে রিক্সা শ্রমের সঙ্গে যুক্ত, এই কথা তো আমরা নির্দ্বিধায় বলতে পারি। এবং যদি তাই হয় তাহলে 1 কোটিরও বেশি মানুষ এর জীবন এবং জীবিকা আসলে সেই রিক্সা শ্রমের উপর নির্ভর করছে। এখন বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি যে জনসংখ্যার কথা বলা হয় সেটা যদি আমরা মাথায় রাখি, তাহলে রিক্সা শ্রমিক এবং রিক্সাওয়ালা এটা কিন্তু বাংলাদেশের মোট জনসংখ্যা 16/1 কমপক্ষে। যদি তাই হয় সেই ক্ষেত্রে বাংলাদেশ রাষ্ট্র ওই 16/1 লোকের সঙ্গে 1 কোটির বেশি মানুষ, পৃথিবীর বহু দেশের লোক সংখ্যা আসলে 1 কোটির চেয়ে অনেক কম। পৃথিবীতে প্রায় 100 রাষ্ট্র আছে, তার মধ্যে আসলে অর্ধেকের চেয়ে বেশি রাষ্ট্রের সংখ্যা 1 কোটির চেয়ে কম। তার মানে এটা বিপুল পরিমাণ মানুষ। হ্যাঁ, সেই মানুষদের সঙ্গে রাষ্ট্র কিভাবে ব্যবহার করছে, রাষ্ট্র তাদেরকে আদৌ অ্যাড্রেস করতে পারছে কিনা, এই ব্যাপারটা দেখা আমার আসলে প্রাথমিক লক্ষ্য ছিল। এটা যে কোনো কলোনাইজড অঞ্চলের এটা খুব গুরুত্বপূর্ণ সংকট। ব্যাপারটা বোঝার জন্য আমি ভারত রাষ্ট্রের উদাহরণ দেব। রাষ্ট্র হিসেবে ভারত রাষ্ট্র বাংলাদেশের চেয়ে অনেক বেশি শক্তিশালী, যাকে আমরা পশ্চিমা অর্থে রাষ্ট্র বলি। সেই রাষ্ট্রের মতো করে সে অ্যাক্ট করে, তার রাজনীতি, তার রাষ্ট্রনৈতিক ব্যবস্থাদি, তার ইনস্টিটিউশন, এগুলো অত্যন্ত শক্তিশালী। কিন্তু তারপরও আমরা ভারত রাষ্ট্রকে আমরা দেখবো যে সে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। আমরা দেখবো যে সে জীবন যাপনের বহু সূচক আছে যেগুলোতে অত্যন্ত পিছিয়ে আছে। এই যে পিছিয়ে থাকাটা তা সেই ব্যাখ্যাটা আমাদেরকে আসলে ওই একটা কলোনিয়াল হিস্ট্রির মধ্য থেকে করতে হবে। কারণ ভারত রাষ্ট্রে ধরে নিতে পারি 130 কোটি মানুষের মধ্যে আসলে 30 কোটি মানুষ ভারত রাষ্ট্রটি চালায় কিংবা ভারত রাষ্ট্রের সুবিধাভোগী, এরা খুবই স্ট্রং মধ্যবিত্ত, উচ্চবিত্ত এবং বুর্জোয়া। কিন্তু বাকি প্রায় 100 কোটি মানুষকে রাষ্ট্র ঠিক মতো অ্যাড্রেস করতে পারে না। তার একটা সংকট আছে, ঐতিহাসিকভাবে ভারতের সংকট, এটা পৃথিবীর আর কারোর সঙ্গে মিলবে না। যে তার বর্ণ বৈষম্যের একটা সংকট আছে, সেটা এখন অত্যন্ত প্রকট।
চূড়ান্তভাবে প্রকট, যতই রেটরিক্স কিংবা সুভাষণ ব্যবহার করা হোক না কেন। এবং তার কলোনিয়াল প্রবলেম আছে, সেটাও উচ্চ শ্রেণীর যারা রাষ্ট্র চালায় তাদের সঙ্গে বিপুল জনগোষ্ঠীর একটা জল অচল বিভাজন তৈরি করে। ফলে যারা রাষ্ট্র চালায় তারা আসলে ওই বিপুল পরিমাণ আদারকে সম্বোধন করার ভাষাটাই পায় না। ঠিক এই ধরনের একটা চিন্তা থেকে আমি রিক্সা চালকদের দিকে দৃষ্টি দিয়েছিলাম, যে এই যে বাংলাদেশ রাষ্ট্র, যেটা অনেক বেশি ভঙ্গুর রাষ্ট্র এবং ক্রমশ এটা আসলে ভঙ্গুরতার দিকে যাচ্ছে, তার ইনস্টিটিউশন গুলো বেশ দুর্বল এবং আরো দুর্বল হচ্ছে। এই ধরনের একটা রাষ্ট্র, এই যে একদম প্রান্তিক জনগোষ্ঠী দুই অর্থে, রিক্সাওয়ালারা প্রান্তিক জনগোষ্ঠী দুই অর্থে। সেটা হলো এই যে এরা পৃথিবীর নিকৃষ্টতম শ্রমগুলোর একটা করে, যারা প্যাডেল চালিয়ে রিক্সা চালায়। এটা আসলে এই যুগে, এই 2021 সালে এটা ঠিক চোখে দেখার মতো কোনো ব্যাপার নয়, শ্রম নয়। আর আরেকটা দিক থেকে যে তাদের যে ইনকাম লেভেল, তারা যা আয় করে সেই দিক থেকেও তারা খুবই প্রান্তীয়, সাবঅর্ডিনেট। তাহলে ওই অংশটাকে যারা রাষ্ট্রের জনসংখ্যার 16/1 এবং সংখ্যার দিক থেকে 1 কোটির বেশি, ওই জনগণকে রাষ্ট্র সম্বোধন করতে পারে কিনা, এটাই ছিল আমার দেখার বিষয়। কিন্তু দেখতে গিয়ে আমি দেখলাম যে সম্বোধন তো করেই না, তার কোনো ধরনের পরিকল্পনার মধ্যে রাষ্ট্র মানে রিক্সা চালকরা তো নাই। বরং উল্টো একেবারেই পৃথিবীর যে পরিবর্তন, প্রযুক্তিগত পরিবর্তন, সেটার উপর ভিত্তি করে একেবারেই লোকাল মানে রাষ্ট্রের বাইরের নানান ধরনের ইনভেস্টমেন্ট এবং আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে ব্যাটারি চালিত রিক্সার যে বিকাশ ঘটছিল, সেই বিকাশের পথে রাষ্ট্র আসলে বড় বড় বাধা তৈরি করেছে। এখন চূড়ান্ত ভাবে রাষ্ট্র একটা প্রকল্প নিয়েছে এই ব্যাটারি চালিত 3 হুইলার কিংবা রিক্সা এগুলোকে বন্ধ করার। কিন্তু আপনাদের মনে থাকবে হয়তো যে আরো 5-6 বছর আগে থেকেই রাষ্ট্র কিন্তু এই ব্যাপারে নানান ধরনের বিধিনিষেধ আরোপ করেছে। ফলে আমি যে নানান কারণে রিক্সাওয়ালাদের জীবনযাপনের ব্যাপারে খোঁজখবর নিচ্ছিলাম, কারণ রিক্সাওয়ালাদের জীবনযাপনের ব্যাপারে খোঁজখবর নেয়ার সঙ্গে অপরাপর যে সমস্ত প্রান্তীয় শ্রম শোষণের কিংবা শ্রমের ব্যাপার আছে, ঠিক একেবারেই দৈহিক শ্রম বিক্রি করে জনগোষ্ঠীর যে অংশগুলো জীবনযাপন করে তাদের প্রতি নজর দেওয়ার জন্য রিক্সা চালকদের খোঁজখবর নেওয়া একটা অত্যন্ত ভালো সুযোগ। কারণ আপনারা সবাই জানেন যে রিক্সা চালকদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু মৌসুমী ভিত্তিতে অন্য নানান ধরনের প্রান্তীয় শ্রমে অংশ নেয়। সুতরাং আপনি যদি বাংলাদেশ রাষ্ট্রের প্রান্তীয় শ্রমিকদের অবস্থা সম্পর্কে জানতে চান, তাহলে রিক্সা চালকদের খোঁজখবর নয় একটা গুরুত্বপূর্ণ সুযোগ। আমি এই জন্য রিক্সা চালকদের খোঁজখবর নিচ্ছিলাম এবং ব্যাটারি চালিত রিক্সার যে উত্থান ঘটছিল আরো 7-8 বছর আগে, এটা আমাকে দারুণভাবে আশাবাদী করছিল যে অন্তত আমাদের এই বিপুল পরিমাণ মানুষ একটা অমানবিক শ্রম থেকে এই যাত্রায় রেহাই পেতে চলেছে। কারণ প্রযুক্তি আমরা বানাই নাই, বাংলাদেশ রাষ্ট্র বানায় নাই, কিংবা রিক্সাওয়ালারা বানায় নাই, এটা সমস্ত পৃথিবীর মানুষের যে প্রগতি তারই অংশ। সেই প্রযুক্তিকে ব্যবহার করে মানুষ যদি অমানবিক শ্রম থেকে মুক্তি পেতে পারে, তাহলে সেটা সমস্ত মানুষের জন্যই একটা আশাব্যঞ্জক ব্যাপার হওয়ার কথা। আমি এই নিরিখেই রিক্সা চালকদের দিকে নজর রাখছিলাম এবং এটাও নজর রাখছিলাম যে সত্যি সত্যি রিক্সা চালকরা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যাটারি চালিত রিক্সা ব্যবহার করছে, রিক্সার ডিজাইনে পরিবর্তন এনেছে এবং পুরোপুরি রিক্সার যে যান্ত্রিক ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোতে নানান ধরনের বৈপ্লবিক পরিবর্তন করছিল। আমি 7-8 বছর 6-7 বছর আগের কথা বলছি। আমি খেয়াল করলাম যে পুরনো রিক্সার বদলে একটা নতুন ধরনের রিক্সা অন্তত ঢাকার প্রান্তীয় অঞ্চলে ব্যাপকভাবে পপুলার হচ্ছিল, যেগুলো নির্মাণ খরচ অনেক বেশি, যেগুলো একটু ভারী এবং যেগুলো যন্ত্রে বা ব্যাটারি দিয়ে চালানোর মতো উপযোগী। এই ধরনের রিক্সার একটা বিকাশ কিন্তু ঘটছিল। কিন্তু 5 বছর আগেই সরকার আসলে এই ধরনের ব্যাটারি চালিত রিক্সাকে দারুণভাবে নাকচ করে দিয়েছিল, নিরুৎসাহিত করছিল, পুলিশ আটকাচ্ছিল এবং আমি এরপরে খেয়াল করেছি যে ওই ধরনের রিক্সাগুলোর উৎপাদন আসলে প্রায় স্থগিত হয়ে গেছে। এখন কথাটা আমি তুললাম এই কারণে যে যখন রিক্সা বন্ধ, এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার জন্য সরকার উদ্যোগ নিচ্ছিল, এখনকার কথা বলছি না, আমি আর কয়েক বছর আগের কথা বলছি, তখন কিন্তু আমাদের মধ্যবিত্ত সম্প্রদায় এটাকে দারুণভাবে সাপোর্ট করেছিল। তারা বরাবরই বলছিল যে এখানে দুর্ঘটনার হার অনেক বেশি এবং এখানে বিদ্যুৎ খরচ হয়। এই দুই কথা আমার কাছে অত্যন্ত অশ্লীল মনে হচ্ছিল।
আমার কাছে ভয়াবহ মনে হচ্ছিল যে মধ্যবিত্ত সম্প্রদায় যারা বিদ্যুতের ব্যাপারটিকে একটা সরকার পরিবর্তন কিংবা সরকারের উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ সিম্বল করে তুলেছিল বাংলাদেশে, সেই সম্প্রদায় ওই বিদ্যুৎকে কি পরিমাণ তাদের ক্ষুদ্র শ্রেণীগত গোষ্ঠীগত স্বার্থের দিক থেকে বিচার করছে, এটার একটা লিটমাস টেস্ট ছিল ওই মধ্যবিত্তের এই রিয়াকশন যে ব্যাটারি চালিত রিক্সায় বিদ্যুৎ খরচ হয়, কি ভয়াবহ। অথচ ব্যাটারি চালিত রিক্সায় বিদ্যুৎ খরচ হয় এটা সম্ভবত একদম সবচেয়ে ভালো অর্থনৈতিক রূপান্তর বিদ্যুতের যে সমস্ত খাতে ঘটতে পারে তার মধ্যে একটা হতে পারে। আমরা অনেকেই লিখেছি, বহুজন লিখেছে, এবং ফিরোজ ভাই বহুদিন থেকে এই কথা বলছে যে এই খাতে আমরা যদি বিদ্যুৎকে কনভার্ট করি তাহলে সম্ভবত টাকার দিক থেকে রিফান্ডটা সবচেয়ে বেশি হয়, গতি বাড়ে, শ্রম লাঘব হয়, অল্প সময়ে বেশি কাজ করা যায়, দীর্ঘ সময় ধরে কাজ করা যায়, শারীরিক শ্রমের ভিত্তিতে মানুষের যে স্বাস্থ্যগত ক্ষতি হয় সেগুলোর এক ধরনের এগুলো কমে আসে, রিয়াকশন ঘটে। ফলে এই কনভার্সনটা আসলে বিদ্যুতের সর্বোত্তম ব্যবহার হতে পারত, কিন্তু আমাদের মধ্যবিত্ত এবং সরকার এটাকে সেভাবে দেখে না। এগুলো হলো রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গি এবং যারা রাষ্ট্র চালায় তাদের দৃষ্টিভঙ্গির একটা বিকট প্রকাশ। আর দ্বিতীয় যে কথাটা বারবার বলা হচ্ছিল যে অ্যাক্সিডেন্টের হার বাড়ে, আমি আপনাদের আবার সাবধান করছি, বলে মনে করিয়ে দিচ্ছি যে আসলে এই যে অ্যাক্সিডেন্টের হার বাড়তে পারে এই ব্যাপারে যারা রিক্সা চালায় এবং সংশ্লিষ্ট যারা প্রান্তীয় টেকনোলজি নিয়ে কাজ করা লোক তারা কিন্তু জানে বলেই তারা কিন্তু নিজেরাই রিক্সার গড়নকে পরিবর্তন করেছিল, যেটা সরকারি নিষেধাজ্ঞার কারণে বন্ধ হয়ে গেছে। তাহলে অন্য উদ্যোগ নেওয়া দূরের কথা, অ্যাক্সিডেন্ট যেন না হয় এরকম কারিগরি উন্নতি করা দূরের কথা, আমাদের সরকার বরং রিক্সা চালকরা নিজেদের একটা ম্যানেজমেন্টের মধ্যে বা সংশ্লিষ্ট লোকদের ম্যানেজমেন্টের মধ্যে নিজেদের জন্য যে উন্নয়নের, নিজেদের কঠোর অমানবিক শ্রম থেকে পরিত্রাণের যে ব্যবস্থা করছিল এই সরকার, সেই ব্যাপারটিকে নানান সময়ে বাধাগ্রস্ত করেছে এবং এখন চূড়ান্ত ভাবে সেটা বন্ধ করার একটা উদ্যোগ নিয়েছে। আমি মনে করি যে এই পুরো ব্যাপারটা আসলে আমাদের রাষ্ট্র কারা চালায় তার দৃষ্টিভঙ্গি কি, এবং তারা 16 কোটি মানুষ বা 18 কোটি মানুষকে আদৌ সম্বোধন করতে পারে কিনা, তার রেটরিক্স এর মধ্যে, ভাষার মধ্যে, প্রকল্পের মধ্যে, পরিকল্পনার মধ্যে এই ব্যাপারগুলো আছে কিনা, সেগুলো সবকিছু বোঝার জন্য একটা দারুণ ব্যাপার। এটাই আসলে আমাকে 2-3 বছর আগে এই ব্যাপারটা, আসলে 4-5 বছর আগে আমি এটা বক্তৃতা দিয়েছিলাম, তারপর আমি লিখেছি এবং প্রকাশ করেছি, এবং এখন এই উপলক্ষে আবার লেখাটা প্রকাশ করেছি। এই ধরনের লেখায় আমাকে উৎসাহিত করেছিল। জিলশান। হ্যাঁ, অনেক ধন্যবাদ আজম ভাই। মানে ব্যাকগ্রাউন্ডটা বললেন যে আসলে তাড়নার জায়গাটা কি ছিল। এই তাড়নাটা কম বেশি আসলে হয় যে আমরা আর্টিকুলেট করতে পারি না, শব্দ দিয়ে ভাষা দিয়ে হয়তো আপনার মতো এত সুন্দর করে বিশ্লেষণ করতে পারি না, কিন্তু ধরেন আমি যদি সামাজিক যোগাযোগ মাধ্যম বা আশেপাশে মানুষের কথাই বলি, আর কিছু না, আহা ওহো শব্দটা কিন্তু করি, হয়তো ভাষাটা দিতে পারি না আমার চিন্তাটা, কিন্তু বেদনাটা ঠিকই ফিল করি, মর্মবেদনাটা ঠিকই কাজ করে। যে আবার আর কতগুলো বিষয় নিয়ে আসলেন আজম ভাই, আসলে আপনার শ্রেণী প্রশ্নটা এত চমৎকার ভাবে নিয়ে আসছেন আপনার এই আজকের আলোচনা এবং কথাতেও। ফিরোজ ভাই, আমি আজম ভাইয়ের একটা কথার সূত্র ধরেই আসলে আপনার কাছে যাব, যে রাষ্ট্র আসলে কি ভূমিকাটা নিচ্ছে এবং কি ভূমিকাটা নিতে পারে। ওনার ইন্টারেস্টিং হচ্ছে যে আজম ভাইয়ের লেখাটা উনি একটা টার্ম ব্যবহার করছে যে ব্যাটারি রিক্সা সর্ব অর্থেই রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা পেতে পারে। মানে এই যে লাইনটা বললেন যে ব্যাটারি চালিত রিক্সা সর্ব অর্থেই আসলে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা পেতে পারে, এই লাইনটা ধরে আমি আপনার কাছে চলে যাচ্ছি যে তাহলে আসলে রাষ্ট্র কি ভূমিকা নিচ্ছে এবং কেন নিচ্ছে না। এই যে একটা কথা উদাহরণ হিসেবে ভারতের কথাটা নিয়ে আসলে, এবং বাংলাদেশে সবসময় দেখি, ধরেন গত 1.5 বছর হলে একটা খুব মানে বেদনাদায়ক একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে লকডাউন প্রশ্নে, যে কোনো প্রশ্নে সবার আগে যদি কিছু বন্ধ হয় রিক্সাওয়ালাদের উপর দিয়ে যাচ্ছে, বা তাদের যে দৈনন্দিন যে দীনতা বা তাদের যে অর্থনৈতিক পরিস্থিতি, দিন আনি দিন খাই, কোনো কনসিডারেশনে না রেখে রাষ্ট্র যে একটা জায়গায় ভূমিকা নিয়ে নিচ্ছে, যে সবার আগে আঘাত চাষে সবচেয়ে যে গরিব মানুষটা তার প্রতি, সেইটার সাথে শুরু করে আসলে এই যে ব্যাটারি চালিত রিক্সা, সেটার চালক এবং বাহক যারা আমরা উঠছি তাদেরও শ্রেণী আছে, তাদেরও অর্থনৈতিক বৃত্তের জায়গা আছে। সেই বিষয়টাকে কেন্দ্র করে রাষ্ট্র কি ভূমিকা নিচ্ছে, কি ভূমিকা নিতে পারে, বা আজম ভাই যে মনে করছেন যে রাষ্ট্র আসলে এই বাহনটাকে কেন্দ্র করে সর্বতভাবেই সহযোগিতা করতে পারে, আপনি যদি আপনার পার্সপেক্টিভটা বলতেন ফিরোজ ভাই।
আপনার কাছে চলে ধন্যবাদ, যাচ্ছি। ধন্যবাদ পারুল, অনেক ধন্যবাদ। আমার ধারণা যে যদিও আমরা একটা করোনার মহামারীর মাঝখানে আছি এবং পরিস্থিতি আসলে উদ্বেগজনক, তারপরও এই আলোচনাটা, রিক্সা নিয়ে আলোচনাটা অপ্রাসঙ্গিক নয়। আপনি আলোচনার শুরুতে যে একটা বিষয় বললেন যে এই যে বিলকিস এই আলোচনাটা করে, বিলকিস হ্যাজ এ পয়েন্ট অফ ভিউ, এবং যে পয়েন্ট অফ ভিউটা হচ্ছে নারীর চোখ থেকে নানান বিষয়কে দেখা। তো কৌতূহলোদ্দীপক ভাবে আমি রিক্সা এবং রিক্সায় যন্ত্র ব্যবহার নিয়ে দুটো লেখা লিখেছি, দুটোর সাথেই নারীদের একটা সম্পর্ক আছে। অনেক বছর আগে, 8 বা 9 বছর আগে আদালত একটা রায় দিয়েছিল ঢাকা শহরে যন্ত্রচালিত রিক্সা বন্ধ করার ঘোষণা দিয়ে। তখন আমি ভূতের গলিতে ছিলাম। তো সকালবেলা বাজারে যাচ্ছি, বাজারে আমি সবজি কিনছি, এক মা তার মেয়েকে নিয়ে, শিশু, তাকে স্কুলে দিতে যাবেন। তো তিনি দেখলাম যে পাশে আরেকজনকে বলছেন যে আর বলবেন না ভাবি, এই যে ব্যাটারি রিক্সা বন্ধ হওয়ার পরে ঘুমের সময় 1 ঘন্টা কমে গেছে। এই যে ঘুমের সময় 1 ঘন্টা কমে গেছে, একজন নারী আমার এলাকায় থাকেন যাকে আমি চিনি না, এই কথাটা বললেন। এইটা আমাকে গভীরভাবে ধাক্কা দিল যে রিক্সার সমস্যা নিয়ে আমি অনেক ভেবেছি, কিন্তু এইভাবে কখনো ভাবি নাই যে ঢাকা শহরে যার নিজস্ব পরিবহন নাই, ঢাকা শহরের বিদ্যালয়গুলো নিজস্ব পরিবহন নাই, ঢাকা শহরে একটা স্লোথ গতির এবং যেটা রিক্সা চালকের জন্য কষ্টকর যে পায়ে টানা রিক্সা, সেটাতে বিদ্যুৎ একটা গতি দিয়েছিল এবং সেই গতিটা কেড়ে নিচ্ছে আদালতের একটা রায়। যে আদালতের সেই বিচারক হয়তো ব্যক্তিগত গাড়িতে চড়েন, সেই বিচারক হয়তো ছাত্র জীবনে হয়তো বাসের ঝুলি যাতায়াত করতেন, কিন্তু সেই জীবন থেকে এত দূরে সরে এসছেন যে তার আর চিন্তা নেই, চিন্তা করতে হয় না। এদেশে যারা আমলাতন্ত্রে আছেন, এই দেশে যারা বিচার বিভাগে আছেন, তাদেরকে চিন্তা করতে হয় না সাধারণ মানুষের পরিবহন নিয়ে, যে এই মা একটা চাকরি করেন, এই মা সন্তানকে স্কুলে দিয়ে আসবেন, তারপরে বাসায় আসবেন, তার আগে সকালে নাস্তা করেছেন, তারপরে চাকরিতে যাবেন, বিকালবেলা আবার বাচ্চাকে নিয়ে আসবেন। তার গতি আমরা কেড়ে নিচ্ছি কতগুলো অভিযোগ তুলে, যে অভিযোগগুলো নিয়ে আজও আলোচনা করেছেন, বলেছেন যে যে কথা অভিযোগগুলো সত্য না, বিদ্যুৎ নেয় কিংবা দুর্ঘটনা ঘটায়, এগুলো খুবই ভুল কিংবা যাকে বলা যায় যে ফালতু অভিযোগ। কেন কেন সেটা না, সেটা বিজ্ঞানসম্মত ভাবে আমরা পরবর্তীতে আলোচনা করতে পারবো। কিন্তু এই ঘটনাটা থেকে আমি একটা লেখা লিখেছিলাম, নগরে গতির দ্বন্দ্ব। যে নগরে একদল লোক সকল গতিকে তার নিজের হাতে আটকে রাখতে চায়। আমরা ইংল্যান্ডের ইতিহাস পড়লেও দেখবো যে লন্ডন শহরে পথচারীদের উপর একসময় নানান রকম নিষেধাজ্ঞা ছিল, এইভাবে হাঁটতে পারবে না, সেভাবে হাঁটতে পারবে না। কারণ ছিল যাতে গাড়ি এবং মোটর গাড়ি, যে নতুন মোটর গাড়ি আসছে এবং তার আগেরকার ঘোড়ার গাড়ি, তাদের জন্য একটা অগ্রাধিকার থাকে। ফুটপাথ গুলো ছোট হতো এবং সেখানেও নানা রকম বিধিনিষেধ থাকতো। যত বেশি গণতন্ত্র বেড়েছে, তত বেশি পথচারীর অধিকার বেড়েছে, তত বেশি গণপরিবহনের অধিকার বেড়েছে, এবং সভ্য দেশগুলোর একটা বড় অংশে আমরা দেখব যে ব্যক্তিগত গাড়ির অধিকার বরং দিনকে দিন কমে এসছে, কারণ সেগুলোতে গণতন্ত্র আছে, সেখানে ভোটাধিকার আছে এবং নগরের শাসন জনগণের হাতে চলে। আর অন্য যে লেখাটা এই রিক্সা নিয়ে লিখেছিলাম, সেটা আরো আগে। সেটার বিষয় ছিল যে অনেক বছর আগে এনটিভিতে একটা কাজের জন্য, আমি তখন এনটিভির সাথে কিছু ডকুমেন্টারি কাজ করেছিলাম যশোর খুলনা এলাকাতে। ওই সফরটার অভিজ্ঞতা ছিল যে সেই সময় সরকার কিছু প্রণোদনা দিয়েছিল স্কুলের শিশুদের জন্য, মেয়েরা যদি স্কুলে যায় তাহলে তারা একটা বৃত্তি পাবে। এই মেয়েদের উপবৃত্তি স্কুলের বাচ্চাদের পরিমাণ, মেয়ে শিশুদের পরিমাণ অনেক বৃদ্ধি করেছিল এবং প্রায় বহু জায়গাতে শতভাগ মেয়েরা স্কুলে যেত। তা আমি ওই ডকুমেন্টারিটার কাজে যাওয়ার সময় খেয়াল করলাম যে যশোর খুলনার ওই এলাকাতে যত রিক্সা ভ্যান যেগুলো হচ্ছে মোটর চালিত, তার একটা বড় অংশের যারা উঠে যাচ্ছেন তারা হচ্ছেন মেয়ে, এবং মেয়েরাই 5 কিলোমিটার, 7 কিলোমিটার, 10 কিলোমিটার দূরে এই ভ্যানটাতে করে, সাইকেল ভ্যান বলি যেটাকে আমরা, সেটাতে করে যাচ্ছেন। এবং মানে একটা অদ্ভুত সৌন্দর্য সেই অর্থে যে মেয়েরা হয়তো 7 কিলোমিটার দূরে 14-15 বছরের একটা মেয়েকে হয়তো তার অভিভাবক আগে পাঠাতেন না, বাল্য বিবাহে শিকার হতো এই মেয়েটা এখন বিদ্যালয়ে যাচ্ছে, কারণ একটা যৌথ সামষ্টিক এবং যন্ত্রচালিত পরিবহন যেটা তাকে দ্রুত নিয়ে যাবে। রিক্সা করে যাওয়াটা খরচের দিক থেকেও তার পক্ষে সম্ভব ছিল না, ওইখানটাতে কোনো বাস নাই, কিংবা সময়টা অনেক বেশি লাগতো। তো ওইটা থেকে ফিরে এসে আমি আরেকটা লেখা লিখেছিলাম যে আমাদের গ্রামীণ ও মফস্বলের পরিবহন নিয়ে পরিকল্পনা কোথায়। তো এই যে দুইটা দিক থেকে তৃতীয় একটা দিক এর পরে আমার মাথায় আসলে, প্রথম দুইটা দিকই ঘটনাক্রমে ছিল নারী শিশুদের দিক থেকে ব্যাপারটাকে দেখা। তৃতীয় বিষয়টা যখন আমি খেয়াল করলাম যে গ্রামের যারা ক্ষুদে কৃষক, ক্ষুদে ব্যবসায়ী,
ফরিয়া কিংবা যাকে আমরা বলি হচ্ছে যে পাইকার ব্যাপারী, এদের জন্য এই মোটর রিক্সা কিংবা রিক্সা ভ্যান কিংবা নসিমন, আলম সাধু, ভটভটিয়া, এটা রীতিমতো একটা বিপ্লব এনেছে, গ্রামের সমাজে একটা রূপান্তর যাকে বলেন। আপনার যদি 2 বস্তা ধান থাকে ঘরে, আপনি আগে কিভাবে ওটা বাজারে নিয়ে যেতেন? মাথায় করে বড় রাস্তা পর্যন্ত আসতেন, সেখান থেকে অন্য কোনো পরিবহনে করে আপনি বাজার পর্যন্ত পৌঁছাতেন। আপনি এখন একটা রিক্সায় 2 বস্তা ধান তুলে কিংবা অন্য কিছু তুলে, 4টা ছাগল তুলে আপনি বড় রাস্তা পর্যন্ত চলে আসেন, বড় রাস্তাতে আপনাকে বাস কিংবা ট্রাক কিংবা পিকআপ অন্য একটা কিছু বাজারে নিয়ে যাচ্ছে, কিংবা বাজার পর্যন্ত আপনি চলে আসেন। এই যে বাজারের উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ না হলেও কিছুটা স্বনির্ভরতা কৃষকের এসছে। যে পরশুদিন আমি দেখলাম যে আমাদের এক বন্ধু বড় ভাই খোকন দাস, তিনি একটা ছবি দিয়েছেন যে এই বিদ্যুৎ চালিত ভ্যানে করে এক কৃষক কাঁঠাল নিয়ে যাচ্ছে গ্রামের ভাঙাচোরা রাস্তা, যে রাস্তায় অন্য কোনো বাহন চলা সম্ভব না। আমাদের মনে রাখতে হবে, আজম বলেছেন যেটা আমাদের 1 কোটি মানুষ রিক্সার সাথে যুক্ত, আমি বলবো যে এখনো আসলে 8 থেকে 10 কোটি মানুষ সরাসরি ভাবে এই নানান রকম রিক্সার মতো যন্ত্রচালিত কিন্তু অনানুষ্ঠানিক বাহনের সাথে জড়িত। রিক্সা একটা বড় ঘটনা, তার সাথে আমাদের আসলে বিবেচনা করা উচিত আলম সাধু, নসিমন, ভটভটিয়া কিংবা আরো যা কিছু আছে সব বাহনকেই। এখন একটা গুরুতর প্রশ্ন, যে প্রশ্নটা একটা রহস্যময় প্রশ্ন, যে আমরা কিন্তু কেউ জানি না ঢাকা শহরে রিক্সার সংখ্যা কত। আমরা কেউ জানি না সারা দেশে আলম সাধু, ভটভটি কিংবা এই ধরনের যে বাহন আছে সেগুলোর সংখ্যা কত, কেন জানি না? এটার মধ্যে কিন্তু একটা ভয়াবহ গুরুতর অর্থনৈতিক প্রশ্ন আছে। ঢাকা শহরে এটা আমি প্রথম জেনেছিলাম নতুন আসা 96 সালে নতুন আসা আওয়ামী লীগের এক মন্ত্রীর পল্টনে দেওয়া একটা বক্তৃতায় পাশ দিয়ে যাচ্ছিলাম, তিনি তখন একটা চক্রের কথা বললেন যে ঢাকা শহরে তখন কয়েক লক্ষ রিক্সা, যে রিক্সার মালিকদের কাছ থেকে তার আগের সরকার মানে বিএনপি সরকারের একজন মন্ত্রী, পুলিশের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা চাঁদা তুলতেন। মানে মাসে যদি, তখন তিনি হিসাব দিচ্ছেন যে মাসে যদি প্রতি রিক্সা থেকে 10 টাকা চাঁদা তোলা হয়, তাহলে এত শত কোটি টাকা ঢাকা শহরের রিক্সার কাছ থেকে তুলে নেওয়া হচ্ছে। ওই সংগঠনগুলো ভেঙে দিতে হবে, ওই চক্রগুলোকে ভেঙে দিতে হবে। তার পরপরই আমরা দেখতে পেলাম যে ঢাকাতে আসলে নতুন চক্র গড়ে উঠেছে। তখন ছিল রিক্সা চোর প্রতিরোধ কমিটি, এখন নতুন নামে রিক্সা চোর প্রতিরোধ জাতীয় কমিটি, কিন্তু একই ধরনের একটা চক্র কাজ করছে। ঢাকা শহরে এখন আমরা যেহেতু জানি না কত লক্ষ রিক্সা, আপনি ধরে নেন 10 লক্ষ রিক্সা, প্রতি রিক্সা 1000 টাকা করে যদি বছরে চাঁদা দেয় কিংবা মাসে যদি 300 টাকা করে চাঁদা দেয়, 96 সালে যদি সেটা অল্প টাকা থাকে, এখন নিশ্চয়ই তারা 300 টাকা দেয়, তাহলে আপনি হিসাব করে দেখবেন যে কয়েক হাজার কোটি টাকা ঢাকা শহরে রিক্সা চালকদের কাছ থেকে চাঁদা তোলা হয়। যে চাঁদাটা ঢাকা শহরের সিটি কর্পোরেশনে পাওনা ছিল এবং যেটা অনানুষ্ঠানিক ভাবে এই কয়েক হাজার কোটি টাকা আসলে কিছু লোক তাদের পকেটে নিয়ে নিচ্ছে। এই যে ভয়ানক ব্যাপারটা সারা দেশেও আপনি দেখবেন, যে আমরা রিক্সার কিংবা আলম সাধুর কিংবা ভটভটি, নসিমন, করিমন এদের হিসাব জানি না, কারণ স্থানীয় পর্যায়ে সেগুলোকে নানান রকম এই চাঁদাবাজির কাজে ব্যবহার করা হয়, ফলে তাকে কখনো খাজনার আওতায়, ট্যাক্সের আওতায়, করের আওতায় আনা হয় না, সেগুলোকে বেআইনি বাহন হিসেবে বেশিরভাগ জায়গাতে এখনো রাখা হয়। বেআইনি বাহন রাখার আরো একটা কারণ হচ্ছে, যেটার কথা আজম বলেছেন, যে একটা ভয়াবহ একটা শ্রেণী দৃষ্টিভঙ্গি। এই শ্রেণী দৃষ্টিভঙ্গির বিপরীত হচ্ছে যে গ্রামের মানুষদের, মফস্বলের মানুষদের ভয়াবহ তীব্র প্রয়োজনের কারণে এই বাহনগুলো টিকে আছে, তৈরি হয়েছে, রূপান্তরিত হয়েছে, কিন্তু এগুলোকে স্বীকার করা, এগুলোকে গ্রহণ করা সরকার করে না। আমরা একটা উদাহরণ দেই, বুয়েটের একজন অধ্যাপকের কথা বারবার আসছে, যে তিনি সম্প্রতিও দেখলাম তিনি বলেছেন যে এই রিক্সাগুলো দুর্ঘটনার কারণ, এই রিক্সাগুলোকে তুলে দেওয়া উচিত, এগুলো হচ্ছে বিদ্যুৎ খরচ করে। এই একই অধ্যাপককে আমরা 5-6 বছর আগে একবার দেখেছি যে তিনি বলেছেন যে ঢাকা শহরটাকে সরায় ফেলা দরকার, ঢাকা শহর রাজধানী হিসেবে আর ঠিক নাই, নতুন রাজধানী নির্মাণ করা দরকার। খুঁজলাম যে কারা নতুন রাজধানী নির্মাণ করার কথা বলছে। জাইকার একটা প্রকল্প, তারা অনেকদিন ধরে একটা বড় প্রকল্প সরকারকে গেলানোর চেষ্টা করেছিল যে পূর্বাঞ্চলে যদি নতুন রাজধানী নির্মাণের একটা নেওয়া যায়, তারা তহবিল যোগাবে। তাহলে সেই জায়গার সাথে সুর তুলে একজন বুয়েটের একজন, এবং আমি তার জ্ঞানের জন্য তাকে শ্রদ্ধা করি, তিনি মানুষ হিসেবে আমি দেখেছি ব্যক্তিগতভাবে চমৎকার মানুষ এবং পণ্ডিত ব্যক্তি, বিষয় তার নিজের বিষয়ে। সমস্যা হচ্ছে বাংলাদেশে যে এই যে তিনি বিশ্বাস করেন যে জাইকা যা বলে সেটা ভালো, ফলে সেটাকে সুর তোলা উচিত, বিদেশের গাড়িগুলো আমদানি হওয়া উচিত। একইভাবে বেসরকারি পর্যায়ের কয়েকটা গবেষণা দেখলাম যে সারা দেশে আলম সাধু, ভটভটি, নসিমন, করিমন এবং মোটর চালিত রিক্সা, সেটার একটা গবেষণা আমি 6-7 বছর আগের কথা বলছি, সেগুলোর সংখ্যা প্রায় 19 লক্ষ। এটা একটা বেসরকারি এনজিও চালানো একটা জরিপ। তাহলে চিন্তা করেন
যে এই যে 19 লক্ষ পরিবহন যেগুলো আসলে থাকবে না, নসিমন, করিম, ভটভটি, এগুলো কিন্তু মনে রাখতে হবে আমাদের। এই যে প্রাণীর একটা বিবর্তন হয় না, যে শুটকিট মুখকিট থেকে একটা পূর্ণাঙ্গ পতঙ্গ হয়, আমাদের গ্রামীণ সমাজের রূপান্তরের একটা পর্বে আসলে আলম, সাধু, নসিমন, ভটভটি এসে এগুলো চিরকালের জন্য আসে নাই। কিন্তু এই রূপান্তরের পরে এইটার জায়গাটা কে নিবে, এটাই হচ্ছে গুরুতর প্রশ্ন। এবং এইটাতে কি চীনের বাইকগুলো আসবে, ভারতের বাজাজ আসবে? এই বাজার নিয়ে যে দখলদারিত্ব, সেই দখলদারিত্বের নানান রকম বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। কিছুদিন পর পর এরা দুর্ঘটনা ঘটায়, এরা বিদ্যুৎ তৈরি করে। আপনি যদি এটা বাজাজ চালান, আপনি চীনের ইজি বাইক চালান, একই জিনিসই কিন্তু তারা করবে। তারা বিদ্যুৎ খাবে, তারা ডিজেল খাবে, শেষ পর্যন্ত জ্বালানি। কিন্তু যেটার কথা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ওজনে হালকা সে কম জ্বালানি নেবে, এটা একটা পদার্থবিদ্যার একটা স্বাভাবিক সূত্র। তো যেখানে আপনার ছাউনি বলে কিছু নাই, যেখানে চাকাটা আজম যেটা বলেছেন ইদানিং একটু মোটা করার পরও যথেষ্ট হালকা, ওদের চাকা এখন একটু মোটা করা হয়েছে তারপরে যথেষ্ট হালকা, সেখানে অন্য কোনো বসার সুবিধা নাই বা অন্য কোনো বাড়তি বিলাস নাই, ফলে সে বিদ্যুৎ খরচ করে সবচেয়ে কম। কিন্তু তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো করা হবে। আপনারা জানেন যে বুয়েটে কয়েকটা গবেষণা হয়েছে, এটা দুর্ঘটনা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, এর গতি নিয়ন্ত্রণ করা, এই সব কিছু নিয়ে। কিন্তু সেগুলো কখনো কার্যকর হয় না। বুয়েটের এই গবেষণাগুলো তাদের ফাইলপত্রের মধ্যেই থাকে, বলা যায় যে শৌখিন গবেষণার মধ্যে থাকে। বিদেশেও কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ গবেষণা রিক্সা নিয়ে হয়েছে। এবং আমরা জানি যে আজকে ঢাকার অনেকগুলো জায়গাতে কিন্তু এখনো এই ধরনের রিক্সা কিংবা ইজি বাইক বা এই ধরনের যাকে বলা যায় নানা রকম গণপরিবহন চলছে, যেগুলো কিছুটা অনানুষ্ঠানিক, সিটি কর্পোরেশন তাদেরকে স্বীকার করে না। আপনারা দেখবেন যে তার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে ঢাকার শহরতলি বা দীর্ঘ গলি, যেগুলোর এক মাথা থেকে আরেক মাথা মানুষের জন্য যাওয়া কষ্টকর, ভাড়া অনেক বেশি, এরকম অনেকগুলো ঢাকার গলিতে এখনো ব্যাটারি চালিত রিক্সা কিংবা ইজি বাইক বা এই ধরনের বাইকগুলো আছে। কারণ সকলে বেআইনি ঘোষণা করা হলেও সকলে এটা মেনে নিয়েছেন যে এটা ছাড়া এই গলির শেষ প্রান্তের মানুষের পক্ষে থাকাটা অসম্ভব। ওই প্রথম বলা নারীর মতো, যে ঘুমের সময় তার চলে যাবে, আরো 1 ঘন্টা কমে যাবে, যারা কম ঘুমান, যদি ওই গলির মাথা থেকে তাকে হেঁটে আসতে হয়, অত রিক্সা ভাড়া দিয়ে আসার তার সামর্থ্য নাই। কিন্তু শ্যামলীতে আমি কয়েকটা গলি দেখেছি, ঢাকার মাঝখানে মগবাজারে কয়েকটা গলিতে দেখেছি এই ধরনের শেয়ারে চলা বাহন, যেগুলো ভর্তি হলে চলে যায়। উত্তরে তো এখনো আমি গত পরশুদিনও এই ধরনের একটা বাহন, এই ধরনের বাহনগুলোকে দেখেছি, তারা নির্দিষ্ট কতগুলো লাইনে চলে। তার মানে ঢাকা শহরে কিন্তু এটা আছে, এদের অস্তিত্ব অস্বীকার করা হচ্ছে, তাদের আইনি স্বীকৃতি দেওয়া হয় না, কিছুদিন পর পরে তাদেরকে দমন পীড়ন করা হয়। গাজীপুরে তারা আছে, সাভারে তারা আছে, এটা থাকবেও। এটাতে ইয়ে ভাবে বলে স্থানীয় কমিশনারদের স্বার্থ থাকে, পুলিশের স্বার্থ থাকে, কখনো কখনো নতুন বাহন আমদানি করার জন্য পুরনো গুলোকে উচ্ছেদ করা হয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার, সরকারি কোনো পরিকল্পনা এবং বৈধতার অভাবে এদের উপর নানান রকম নির্যাতন কিছুদিন পর পর নেমে আসে। একটা প্রশ্ন আমাকে এই বিষয়ে পুরনো একটা লেখা ফেসবুকে শেয়ার করার পরে একটা প্রশ্ন আমাকে একজন করেছেন, যে কেন ভদ্রলোক শ্রেণী যারা এটার সুবিধা কিছুটা হলেও পায়, যেমন আমি নিজেও এই 2 সপ্তাহ আগে আমি নিজে গ্রামে গেলাম, আমি নিজে রিক্সা ভ্যানে করি প্রতিবার আমার মামার বাসা থেকে আমার দাদা বাড়িতে গিয়েছি, কারণ সেটাই সেখানে সবচেয়ে সহজ এবং ভালো মাধ্যম। তো কিন্তু আমি এটা অদ্ভুত ব্যাপার যে এই রিক্সা বাইকে চড়ার অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি আশেপাশের লোকদের যখন গল্প করি, একজন বলছেন যে কিন্তু ভাইজান এটা কিন্তু বিদ্যুৎ টানে, এই কথাটা সত্যি। মানে হচ্ছে যে যিনি রিক্সাটাতে চড়ছেন তার মধ্যেও এই যে কথাটা ভরে দেওয়া সম্ভব হলো, ওইখানকার যে ইউনো যে গাড়িটা চালান সেটা অনেক বেশি ডিজেল খায়, ওইখানে অন্যান্য সকল কিছু অনেক বেশি ডিজেল, বিদ্যুৎ কিংবা অন্য কোনো না কোনো জ্বালানিতে চলে। সেটা না হয়ে কেন একসাথে অনেক বেশি মানুষকে যে বহন করে কিংবা দ্রুত করে তার জীবনকে, কিংবা তার পরিবহন টানে ক্ষুদ্র ব্যবসায়ীর এই পণ্যগুলোকে, তাদের উপরেই কেন প্রশ্নটা আসে, ইনক্লুডিং চীনা ইজি বাইক, এই সবকিছু সহ আমার এই প্রশ্নটা এখানে, যে এই গরিব মানুষদের গণপরিবহনে এই প্রশ্নটা কেন আসে। আপনারা একটা সোজা ব্যাপার দেখবেন যে ঢাকার গণমাধ্যমের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে, যে গণমাধ্যম এখন অনেক বেশি বড় পুঁজির হাতে নিয়ন্ত্রিত, বড় পুঁজির হাতে নিয়ন্ত্রিত, যারা আসলে বড় বড় অটোমোবাইলের ব্যবসা করে। এবং সাংবাদিকদের একটা বড় অংশ নিজেরা হয় গাড়ির মালিক, আমার বন্ধুদের একটা অংশকে 5 বছর আগেও দেখতাম তারা মোটরসাইকেলের মালিক, এখন তারা প্রাইভেট কারের মালিক। কিন্তু এটা কিন্তু আরো 10 বছর আগে এই বিষয়গুলো বদলে গিয়েছে। তো এরাও সিদ্ধান্তটা নেন না, যে সিদ্ধান্তটা যে সম্পাদকরা নেন, যে অটোমোবাইলরা সেখানে বিজ্ঞাপন দেয়, ইজি বাইক ওয়ালা তো কখনো বিজ্ঞাপন দিচ্ছে না, রিক্সা চালক তো কখনো বিজ্ঞাপন দিচ্ছে না। কিন্তু যখন একটা বড় মোটরস বিজ্ঞাপনটা দেয়, তার পক্ষে সে কথা বলবে, কিছুটা হলে ধোয়া তুলবে, খুব বেশি গণস্বার্থের বিরুদ্ধে হলে
একটু আড়ে ঠাড়ে কথা বলবে, কিন্তু বলবে। আমি যেমন 2012-13 দিকে প্রথম আলো একটা সম্পাদকীয় দেখে খুব রাগ হয়েছিল, আগে কেন ভাবা হয়নি যখন এই বিদ্যুৎ চালিত বাহন উচ্ছেদের বিষয়ে কথা বলা হচ্ছে। প্রথম আলোর সম্পাদকীয় ছিল যেখানে তাদের আনুষ্ঠানিক বক্তব্যটা প্রকাশ করে, সেখানে বলা ছিল আগে কেন ভাবা হয়নি। আরে কথাটা আগে ভালো ভাবা হয়নি, ব্যাপারটা শুধু এটা না। তার মানে সে উচ্ছেদে রাজি, নরম করে উচ্ছেদ করো, এবং আগে ভাবো নাই কেন, এইগুলোর অনুমতি কেন দিস না। উল্টো বরং ভাবা উচিত ছিল এইটার ফলে গ্রামীণ সমাজে কি রূপান্তরটা সম্ভব হয়েছে, প্রথম আলো সেটা ভাবা উচিত ছিল, সেটা তারা ভাবে নাই। বরং আপনি দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ গণমাধ্যম, এবং যত ভালো গণমাধ্যম হোক তত শক্তিশালী ভাবে সে গ্রামীণ এই ধরনের বাহনগুলোর বিরুদ্ধে, শহরতলির এই বাহনগুলোর বিরুদ্ধে, কারণ শ্রেণীগত উত্তরণটা যখনই ঘটে যায় সে তার পুরনো অবস্থানের কথা, সেই যে বিচারপতি যিনি আর বাসে চলেন না, তার মতো করেই এক একটা রায় তারা দিয়ে ফেলেন, পত্রিকাও একটা রায় দেয়, এবং সেই জনমতটা গঠন করে। সেই জনমত সে মফস্বলের সংবাদকর্মীকে বলে দেয় যে তোমার ওখানে যানজট কেমন হচ্ছে, ইজি বাইকের কারণে যানজট হচ্ছে, রিক্সার কারণে যানজট হচ্ছে, রিপোর্ট করো, প্রতিবেদন পাঠাও। তারাও প্রশিক্ষিত হয় এবং তারা ওই প্রতিবেদনটা পাঠায়। যানজট যদি রিক্সার কারণে হয়, পরিষ্কার কথা, আপনি মফস্বলের একটা থানায় রিক্সার সংখ্যা নিয়ন্ত্রণ করবেন এবং তাদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে খাজনা আদায় করবেন, প্রয়োজনে তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। সহজ কথা। আপনার যদি 5,000 রিক্সায় যানজট হয়, আপনার মনে হয় যে 500 হলে চলে, 500 দেন। কিন্তু সেইটা যে রূপান্তরটা ঘটাচ্ছে, বাংলাদেশের মানুষকে আপনি তার বিরুদ্ধে কথা বলে আসলে একটা অপরাধ বোধের মধ্যে বাস করে, যে ব্যক্তিগতভাবে সেই প্রত্যেকটা লোক ভাবছে আমার হয়তো আম কাঁঠাল হাটে আনতে সুবিধা হচ্ছে, আমার হয়তো বাজারে যেতে সুবিধা হচ্ছে, আমার হয়তো শ্বশুর বাড়ি যেতে সুবিধা হচ্ছে, দেশের মনে হয় ক্ষতি হচ্ছে। আমাদের এত এত কাজ, এই যে মানে পাইকারের কাজ, ব্যাপারীর কাজ, আত্মীয় বাড়িতে যাওয়ার কাজ, এই সবগুলা কিন্তু দেশের উপকার না, এটা সব ক্ষতি। এবং বিমূর্ত একটা দেশ আছে, আমি এইসব কিছু যদি না করে ঘরে বসে থাকতাম তাহলে হয়তো দেশটার উপকার হতো। এরকম একটা মনোবৃত্তি আসলে দৈনিক পত্রিকাগুলো ভরে দিচ্ছে। এবং দুঃখের সাথে বলতে হয় যে ডেইলি স্টার, প্রথম আলো সহ যেগুলোকে আমি একটু দায়িত্বশীল পত্রিকা মনে করি, সেগুলো তো আমি এ পর্যন্ত দুটো লেখা পেয়েছি, সেগুলো তাদের অনলাইনে ছাপা হয়েছে। তাদের সম্পাদকীয় পাতায় কখনো এই গ্রামীণ গণপরিবহন নিয়ে কোনো লেখা ছাপা হয়নি। আমি অনেক বছর আগে একবার একটা লেখা তারা দিয়েছিলাম, সেটা তারা ছাপেন নাই, বলেছেন যে তাদের সম্পাদকীয় নীতির সাথে যায় না। তো তা থেকে আমি যেটা বুঝতে পেরেছি, যেটা এর মধ্যে একটা কঠিন রকম হয় শ্রেণী দৃষ্টিভঙ্গি, যেটা তারা বিশ্বাস করেন, কিংবা তাদের বাণিজ্যিক স্বার্থ, এটা তাদের কাজ করে। এবং প্রাসঙ্গিক ভাবে বলি যে আপনি নিয়মিত ভাবে দেখবেন বাংলাদেশের সকল পত্রিকায় এটা অব্যর্থ ভাবে, আপনি যদি প্রতি 3 মাসে ডেইলি স্টার ঘাটেন, একবার অন্তত আপনি একটা ছবি পাবেন যে মায়েরা বাচ্চাকে নিয়ে বিপজ্জনক ভাবে রাস্তা পার হওয়ার চেষ্টা করছে, এবং বলা হচ্ছে যে 500 গজ মাত্র দূরে একটা ফুটওভার ব্রিজ, সেটা না দিয়ে এই মহিলা ভাবে, যাকে বলা হচ্ছে যে বোধবুদ্ধিহীন, তিনি হচ্ছে যে রাস্তার মধ্যে রাস্তা পার হচ্ছেন। এটা প্রথম আলোতে পাবেন, সকল পত্রিকা পাবেন। আমার কাছে রীতিমতো এগুলো আমি একসময় একটা ফাইল বানিয়েছিলাম 5-6 বছর আগে, যে প্রতি কিছুদিন পর পর উল্টালে প্রথম আলো, ডেইলি স্টার, সমকাল, যুগান্তর এই ছবিটা কেন পাওয়া যায়। কারণটা খুব পরিষ্কার, কিন্তু এই সকল পত্রিকার সম্পাদক বলেন, বড় বড় সাংবাদিক বলেন, তারা নিয়মিত বিদেশে যান, দিল্লিতে যান, তারা কুয়ালালামপুর যান, লন্ডনে যান, কোন শহরে তারা ফুটওভার ব্রিজ নামের বস্তুটা দেখেন না। কিন্তু বাংলাদেশে ওই যে ওইসব দেশগুলোতে যেহেতু গাড়িওয়ালার স্বার্থ আর যে হেঁটে যাচ্ছে তার স্বার্থের মধ্যে একটা মিলমিশ হয়েছে, গণতান্ত্রিক ভাবে স্বীকৃত হয়েছে যে রাস্তা হেঁটে পার হওয়াটা নাগরিকের মৌলিক অধিকার, এটা লঙ্ঘন করা যাবে না, অলঙ্ঘনীয় অধিকার। এবং ইংল্যান্ডের আইন এটা বলা হচ্ছে যে ভুল করেও যদি কোনো পথচারী রাস্তায় নেমে পড়ে, গাড়ি চালকের কর্তব্য হচ্ছে তাকে জায়গা দেওয়া, যদি ভুল করে হয় ওটার জন্য তাকে শাস্তি দেওয়া যাবে পথচারীকে, কিন্তু যখনই সে নেমে পড়লো তখনই ওই রাস্তার উপরে তার অধিকার তৈরি হয়, ওইটাকে লঙ্ঘন করা যাবে না। এটা ইংলিশ আইন। আপনি বাংলাদেশে দেখবেন যে বাংলাদেশের গণমাধ্যমের এই লোকজন কখনো তাদের প্যারিস যে মনে হয় না যে কেন প্যারিস শহরে ফুটওভার ব্রিজ নাই। কিংবা ধরেন এই যে নিয়মিত গোলটেবিল বৈঠক তারা করেন, নানান বিষয়ে গোলটেবিল বৈঠক তারা করেন, কখনো তাদের মনে হয় না যে গ্রামীণ পরিবহন নিয়ে একটা গোলটেবিল বৈঠক আমরা করি, যেখানে এগুলো নিয়ে যারা ভাবেন, যারা কথা বলেন, তাদেরকে আমরা ডাকি, তাদের কথাটা আমরা বোঝার চেষ্টা করি, শোনার চেষ্টা করি, তারপরে একটা মীমাংসা হোক, কিছু একটা কথাবার্তা বলা হোক। আদালতেরও এমনকি উচিত ছিল এই আদালতের ওই রায়ের সমালোচনা করা উচিত, যে রায়ে ঢাকা শহরের যান্ত্রিক রিক্সা বন্ধ করা হয়েছিল সেই রায়ের নিন্দা করা উচিত, সমালোচনা করা উচিত, যে তারা আসলেই অনেক পক্ষের কথা না শুনে এইরকম একটা নিন্দনীয় রায় তারা দিয়ে দিয়েছিলেন। বহু মানুষের, বহু নারীর জীবন থেকে তারা 1 ঘন্টা প্রতিদিনের ঘুম তারা কেড়ে নিয়েছিলেন। কিন্তু ওই রিক্সা চলছে, ভূতের গলিতে চলছে না, কিন্তু শহরতলিতে কিংবা নানান গলিতে চলছে। এটা
মানে একটা চিন্তাহীন বিবেচনাহীন কাজ আমি বলবো। তো আমি প্রথম দফায় বললাম, যদি আবারও সুযোগ হয় আবারও নিশ্চয়ই বলবো। ধন্যবাদ শোনার জন্য। অসংখ্য ধন্যবাদ ফিরোজ ভাই। হ্যাঁ, সেটি আমরা আমাদের ইউজুয়ালি বিলকিসের পাতা থেকে যে প্রোগ্রামগুলো করি, আহ, মানে যে যাদেরকে নিয়ে আসি আসলে একটু বিশ্লেষণ ধর্মী আলোচনা হয়, তো আমরা একটু সময় নিয়ে আসলে কথা শুনতে চাই, সময় নিয়ে কথা বলি। এটা হতে পারে যে হয়তো কনস্ট্যান্ট অনেক ভালো ভিউয়ার আমরা পাই না, কিন্তু চেষ্টা করি যে একটা মানে ভালো আলোচনা হোক। ওই জন্য আসলে আজকে কমপক্ষে 10টা পর্যন্ত আমরা আলোচনা করব, 1.5 ঘন্টা। তারপরে যদি হচ্ছে গিয়ে প্রয়োজন থেকে যাবে, দেখা যায় যে অনেক প্রশ্ন উত্তর দিতে হবে, সেখানে হয়তো আরেকটু 5-10 মিনিট এক্সটেন্ড করতে পারে। কাজে 10টা পর্যন্ত আমরা আছি ফিরোজ ভাই এবং আজম ভাই আমাদের ইয়াতে। তো আপনাদের দুইজনের কথার প্রসঙ্গ থেকে আমি ছোট করে একটা আমার অভিজ্ঞতাটা শেয়ার করি। আমার মা বাবার বাড়ি হচ্ছে জাহাঙ্গীরনগরের পাশের গ্রামে। হ্যাঁ, ওই গ্রামটা আমরা বলি যে পান্ধুয়া গ্রামে, মানে জায়গা কিনে আমরা বাড়ি করেছি। জাহাঙ্গীরনগরের মোটামুটি যারা চাকরিজীবী ছিলেন তারা আশেপাশে এই জায়গা কিনে বাড়ি করেছি। এবং সাভারের পরে মানে পুরো নবীনগর, নয়ারহাট এবং হচ্ছে গিয়ে জাহাঙ্গীরনগরের পিছনের বিস্তর এলাকা জুড়ে একমাত্র মাধ্যম হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা। খেয়াল করেন, আমি কিন্তু বললাম একমাত্র মাধ্যম এই ব্যাটারি চালিত রিক্সা এবং ভ্যান। আমি যখন আমার মা বাবার বাড়িতে যাই, আমি যদি বাসার গাড়ি নিয়ে না যাই, ওইটা কিন্তু বাস স্ট্যান্ড থেকে আমার একমাত্র যাওয়ার মাধ্যম। এবং মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার কানেক্টেড হচ্ছে রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা এবং ভ্যান, এই মাধ্যম দিয়ে। আমরা যখন বাসা বাড়ি পাল্টাই, অত্র এলাকায় যাবতীয় লক্ষ লক্ষ লোকজন যখন বাসা বাড়ি পাল্টায়, সেটার এই আসবাবপত্র নেয়ার একমাত্র মাধ্যম হচ্ছে ব্যাটারি চালিত ভ্যান। ওখানে সবজি এবং খেয়াল করেন, ওখানে যে শুধুমাত্র গরিব মানুষদের থাকে এরকম না, বাহনটা চালাচ্ছি গরিব মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, এই 3টা শ্রেণীর মানুষকে একসাথে কানেক্টেড করেছে হচ্ছে ওইখানে। এটা একদম আমি আমার বাস্তব অভিজ্ঞতা বললাম। ব্যক্তিগত গাড়ি খুব কম মানুষেরই আছে ওখানকার, প্রাইভেট কার যদি ঢাকায় তাদের ছেলেমেয়েরা থাকে তারা যদি না যায়। অত্র এলাকায় কত বড় এলাকা কানেক্টেড করেছে আপনি দেখেন। সাভারের বংশাই নদীর পাড় দিয়ে যত, এখন গ্রামে কিন্তু একটা চমৎকার কানেক্টেড রাস্তা হয়ে গেছে, বংশাই নদীর পাড় দিয়ে যত আপনার আবাসিক জায়গা, আবাসস্থল আছে, প্রতিটা গ্রামকে কানেক্টেড করেছে এই ব্যাটারি চালিত রিক্সা, ব্যাটারি চালিত ভ্যান। এইটা হচ্ছে আমাদের ঢাকার বাইরের মফস্বল এবং গ্রামের বাস্তবতা। সাভার থেকে নয়ারহাট, ধামরাই, জাহাঙ্গীরনগরের পেছনে গেরুয়া, পাবনা, এটা হচ্ছে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম। আর এখানে আসে আমি উত্তরায়। উত্তরা প্রত্যেকটা সেক্টরে প্রাইভেট কারের বাইরে কানেক্টিভিটি হচ্ছে গিয়ে ব্যাটারি চালিত রিক্সা এবং হচ্ছে কি এখনো ব্যাটারি চালিত রিক্সা আছে, সংখ্যাটা কমে গেছে, ব্যাটারি চালিত রিক্সা এবং হচ্ছে ভ্যান। উত্তরাতেও কিন্তু আমরা যখন হচ্ছে গিয়ে বাসা বাড়ি পাল্টাই, এক বাসা থেকে আরেক বাসা ভাড়া যায়, তখন কিন্তু এটাই হচ্ছে কি আমাদের মাধ্যম। আমি আজম ভাই আপনার কাছে, আপনি তো আপনার কথাগুলো বলবেনই ফিরোজ ভাইয়ের কথা পরিপ্রেক্ষিতে বা আপনার আলোচনা আছে, একটা আমি দিচ্ছি। এবং গ্রামীণ এবং আঞ্চলিক এই যে পরিবহন মাধ্যমের, আপনি দেখবেন যে শহর কেন্দ্রিক যে পরিবহন, তার সাথে গ্রামীণ এবং আঞ্চলিক পর্যায়ে পরিবহনের কিন্তু একটা বিস্তর ফারাক আছে। এই ফারাক এবং তার পেরিফেরি এবং কাঠামো নিয়ে আপনার কাছে আসতে আছে। আপনার লেখাটা তো খুব চমৎকার একটা কাঠামোগত আলোচনা আছে, সেই জায়গাটায় চলে যাচ্ছি আজম ভাই আপনার কাছে। গ্রামীণ এবং আঞ্চলিক এই পরিবহন কাঠামো নিয়ে যদি বলেন, তার সাথে রাষ্ট্রের পলিসিটা পরবর্তীতে বলেন। আমরা আসলে যে সমস্যার মধ্যে পড়েছি অন্য 10 ক্ষেত্রেও, এবং এই আমরা যে যানবাহন নিয়ে আলাপ করছি এই ক্ষেত্রেও সমস্যাটা আসলে একই। সেটা হলো আমাদের একটা অরাষ্ট্র কিংবা নিম রাষ্ট্রের সমস্যা। কথাটা হলো এই, আমরা যদি প্রশ্ন করি যে এই যে হঠাৎ করে ব্যাটারি চালিত রিক্সা কিংবা 3 হুইলার এই ব্যাপারগুলো বন্ধ করার প্রশ্নটা আসলো, বুলডোজার ব্যাপারটা সামনে চলে আসলো। এই প্রোগ্রামের নাম হয়েছে বুলডোজার ওয়ালা রাষ্ট্র। এটা খুবই ভালো নাম হয়েছে, কারণ এটা তো আসলে কনসেন্টের উপর প্রতিষ্ঠিত নয়, এটা তো কোয়ারশনের উপর প্রতিষ্ঠিত ইন অল সেন্সেস। তাহলে একটা গুরুতর প্রশ্ন উঠতে পারে যে এই যে হঠাৎ করে এই ব্যাপারটা আবার নতুন করে আসলো, এটার জন্য সরকারের দায়িত্বশীল তরফ থেকে আসলে কোনো বড় বিবৃতি কি দেওয়া হয়েছে যে এই এই আমরা গবেষণা করেছি, বিভিন্ন জায়গা থেকে আমাদের এই এই তথ্যপত্র গৃহীত হয়েছে, এই এই ব্যবস্থা আমরা গ্রহণ করব, আমাদের এত বছর মেয়াদে একটা পরিকল্পনা আছে,
এই ধরনের কোনো বিবৃতি কি আমরা পেয়েছি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্নটা হলো যে আসলে সরকার, এটা তো কোনো বিমূর্ত ব্যাপার নয়, এটা তো কনসার্ন পক্ষ আছে যারা সিদ্ধান্ত নেয়, যারা বাস্তবায়ন করে সেই পক্ষ আছে। এই পক্ষগুলো আসলে সিস্টেমেটিক কোনো স্টাডি করেছে কিনা, সেই স্টাডির ফলটা কি, নাগরিক হিসেবে আমরা সেটা জানি না কেন? কারণ রাষ্ট্র চলবে, এবং এটা তো আসলে বড় অর্থনৈতিক কর্মকাণ্ড, এটা কোনো ছোট কর্মকাণ্ড নয়। আমরা আগে বললাম যে এটা বিপুল মানুষের সঙ্গে যুক্ত, মানে এর তো আমি বলেছিলাম 1 কোটির বেশি লোক একেবারেই আয় সূত্রে রিক্সার সঙ্গে যুক্ত, আর ফিরোজ ভাই যেটা বললেন যে অন্তত 8-10 কোটি মানুষ ব্যবহার সূত্রে, উপকার সূত্রে এটার সঙ্গে যুক্ত, এবং সেই অর্থে এটা একটা বৃহৎ অর্থনৈতিক কর্মকাণ্ড, এটা বিপুল মানুষের কর্মকাণ্ড। এবং এই যে মানুষ, বিপুল মানুষ এবং বিপুল অর্থনৈতিক কর্মকাণ্ড, আর্থিক কর্মকাণ্ড, এই দুইটাকে যদি আমরা একত্র করি তাহলে এটা তো রাষ্ট্রের একটা বৃহৎ কাণ্ড। সেই কাণ্ডের সিদ্ধান্তটা রাষ্ট্র কিভাবে নিয়েছে, এটা আমার এই প্রশ্নটা আমার বিশেষভাবে মনে জাগে। তার কারণ আমরা দেখতে পাই যে আমাদের রাষ্ট্র আসলে সিস্টেমেটিক্যালি এই সিদ্ধান্তগুলো নেয় না, অথচ কি হওয়ার কথা ছিল। ব্যাপারটা হলো যে আমি এখনকার বাস্তবতার মধ্যে আর পুরনো ধরনের যানবাহনের ব্যাপারে ফিরে যেতে পারবো না, আমি হাঁটা পথে ফিরে যেতে পারবো না, এটা এই বাস্তবতা নাই। আমাকে একটা গতিশীল যানবাহনের বন্দোবস্ত করতে হবে। তাহলে কেউ যদি বলে যে আমি এটা বন্ধ করব, তাহলে তাকে একই সঙ্গে বলতে হবে যে আমি এই বিকল্প ব্যবস্থা রেখেছি। লক্ষণ দৃষ্টি মনে হয় যেটা ফিরোজ আহমেদ তার কথায় ইঙ্গিত দিয়েছেন, এবং যে কেউ বুঝতে পারবে যে এখানে এক ধরনের যানবাহন বন্ধ করা মানে হলো এই, যারা এগুলো আমদানি করেছে, যারা এগুলো তৈরি করেছে, যারা এগুলোর মালিক হয়ে দীর্ঘদিন সুবিধা ভোগ করেছে, তাদেরকে কোনোভাবে নানান ধরনের কথাবার্তা প্রডিউস করে তাদেরকে মানে মাঠ থেকে তুলে দিয়ে আরেক পক্ষ এখন নানান নামে ওই আর্থিক সুবিধাগুলো ভোগ করবে। একমাত্র এই ব্যাখ্যা ছাড়া আর কোনো ব্যাখ্যা তো আমরা এর মধ্যে পাচ্ছি না। কারণ তারা কোনো প্রকার গবেষণা করে নাই, কোনো প্রকার নথিপত্র তৈরি করে নাই, তারা সমস্যাগুলো ঠিকমতো চিহ্নিত করে নাই, তারা পরবর্তী কি ঘটবে সেটা সম্পর্কে কোনো বক্তব্য দেয় নাই। এখন কথাটা হলো এই যে আমাদের রাষ্ট্রের আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা হলো এই যে সে এই জমানায়ও তার মানুষদেরকে যেমন নথিভুক্ত করতে পারে নাই, কোনো প্রকার দলিল দস্তাবেজ তার নাই। এই যে আমরা করোনার কালে এটা পরিষ্কার দেখতে পাচ্ছি যে রাষ্ট্র আসলে এটা প্রডিউসই করতে পারে নাই যে লকডাউন দিলে তার কোন কোন মানুষকে সাহায্য দিতে হবে, তাদেরকে 5%, 10%, 20%, 50% সাহায্য দিলে তারা বেঁচে থাকবে। রাষ্ট্র কিন্তু আসলে এই জিনিসটাই প্রডিউস করতে পারে নাই। যদি পারত তাহলে আমি মনে করি যে রাষ্ট্রের পক্ষে এই ম্যানেজমেন্ট আজকালকে খুবই সহজ হতো, যে সে আসলে এমনকি পাবলিক মানি সংগ্রহ করে তারা এটা ম্যানেজমেন্ট করতে পারত। কিন্তু সেই নথিপত্র নাই। রাষ্ট্রের কাছে কি এই নথিপত্র আছে যে আমাদের রাস্তাগুলোর ক্যাটাগরি কি, এই রাস্তাগুলোতে আসলে কি ধরনের যানবাহন চলবে, এটা তো থাকা খুবই জরুরি। কারণ আমরা প্রত্যেকেই জানি যে রাস্তার কতগুলো স্পেসিফিক ধরন আছে, রাস্তা কি দিয়ে বানানো হয়, কত চড়া, ক্রসিং হবে কিনা, হ্যাঁ, ইত্যাদি অনেকগুলো ধরন আছে। তার সাবওয়ে আছে, তার ব্লাইন্ড বডি আছে, সে কোথায় কোথায় একটা আরেকটায় ক্রস করবে সেগুলো আছে, এবং প্রত্যেকটার নির্মাণ পদ্ধতি আলাদা, প্রত্যেকটার উপকরণ আলাদা, প্রত্যেকটাতে কি কি যানবাহন চলবে সেটা আলাদা। যদি এগুলো সরকারের কাছে থাকতো, যেটা আপনি প্রশ্ন তুললেন যে গ্রামীণ যানবাহন সম্পর্কে আসলে আমরা কিভাবে এটাকে ডিফাইন করবো কিভাবে আমরা আলোচনা করবো, যদি সরকারের কাছে এই জিনিসটা থাকতো তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই ক্যাটাগরি গুলো করতে পারতাম যে ঠিক আছে এই রাস্তা এই ক্যাটাগরির এবং সেখানে এই যানবাহন চলবে, এই যানবাহন চলবে না। এটা কিন্তু শুধুমাত্র শৃঙ্খলার ব্যাপার নয়, অ্যাক্সিডেন্টের ব্যাপার নয়, এটা হলো প্রত্যেক নাগরিকের জীবন যাপনগত মনস্তত্ত্ব এবং তার প্রস্তুতির মামলা। সে জানবে যে আমাকে এতদূর হাঁটতে হবে, সে জানবে আমাকে এখান থেকে এখান পর্যন্ত এইভাবে যেতে হবে, সে জানবে যে আমাকে এরপরে এই যানবাহনটা পরিবর্তন করতে হবে। তাহলে এই পুরো ব্যাপারটা পাবলিক সেক্টরের যানবাহনের ব্যাপারটা সম্পর্কে আমরা দেখতে পাই যে আমাদের রাষ্ট্রের আসলে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এটা থাকা অত্যন্ত জরুরি। আমি বারবার আজকাল এই কথাটা বলছি যে আমাদের এই ঠুনকো রাষ্ট্র, আমাদের এই খুবই
ইনস্টিটিউশন গুলো ভেঙে ফেলছে, ভেঙে পড়েছে, এরকম রাষ্ট্রের জন্য আসলে এটা খুবই সম্ভব এবং এটাই একমাত্র পদ্ধতি যেভাবে রাষ্ট্র আসলে পরিচালিত হতে পারে। আমি কোনো গণতান্ত্রিক উন্নত ভালো এরকম রাষ্ট্রের কথা বলছি না, একেবারে আমাদের মতো একটা প্রান্তীয় ভঙ্গুর রাষ্ট্রের জন্য এগুলো আসলে রাষ্ট্র পরিচালনা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন রাষ্ট্র তো সেই ব্যাপারগুলো করছে না। রাষ্ট্র যে করছে না এই ব্যাপারে আবার যারা নীতি নির্ধারক, যারা বুদ্ধিজীবী, যারা ভদ্রলোক শ্রেণী, এদেরও কোনো প্রকার মাথা ব্যথা দেখা যাচ্ছে না। ওটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ওটা থাকার কথা ছিল। এর শুধুমাত্র যে শ্রেণীগত স্বার্থের ব্যাপারটা আছে সেটা নয়, এর আসলে আরো বড় ব্যাপার আছে, আরো গভীর। ফিরোজ ভাই, আমাদের গণমাধ্যমগুলো কোন কোন স্বার্থে কি কি কারণে এই ধরনের সংবাদ প্রডিউস করে কিংবা আরো বড় ব্যাপারগুলোতে কেন নজর দিতে পারে না, সেটা একটা ভালো ব্যাখ্যা দিলেন। সেটা তো বটেই, আমি মনে করি যে এর একটা সাংস্কৃতিক মনস্তাত্ত্বিক ব্যাপারও আছে। সেই ব্যাপারটা হলো এই যে, যেটা আমি একদম প্রথমে বলেছিলাম, যে আমাদের এই পুরনো কলোনাইজড রাষ্ট্র যেটা আসলে প্রায় একই স্ট্রাকচারের মধ্যে চলছে এবং পুরনো কলোনিয়াল রাষ্ট্রের মধ্যে অন্তত কেন্দ্রে যারা ছিল, যারা রাষ্ট্রটা চালাতো, তাদের এক ধরনের শিক্ষার ক্ষেত্রে, নীতি নৈতিকতার ক্ষেত্রে এক ধরনের স্ট্রিক্টনেস, রিজিডিটি ছিল। আমরা পাকিস্তান আমল হয়ে বাংলাদেশের 50 বছরে আস্তে আস্তে ওই স্ট্রিক্টনেসটা, ওই নীতি নৈতিকতা হারিয়েছি। কিন্তু ওই কলোনিয়াল রাষ্ট্রের প্রধান যে বৈশিষ্ট্য, যে অল্প কিছু মানুষকে তুষ্ট করে বিপুল পরিমাণ মানুষকে হিসাবের বাইরে শ্যাডোর মধ্যে রেখে দেওয়া, সেই চিন্তাটা আমরা আসলে বাদ দিতে পারিনি। আমাদের সমস্ত ভদ্রলোকদের মনস্তাত্ত্বিক সংকটটা আসলে এখানে, যে সে তার বিপুল মানুষকে তার দেশের লোক, নিজের লোক, জাতির লোক এটা হিসেবে ভাবতে পারে না, অথচ ভাবাটা একেবারেই বাস্তব আর্থিক কারণেই প্রয়োজন। আমি এই ব্যাপারটার উপর একটু জোর দিতে চাই যে ও তো আসলে উন্নয়ন চায় যে, এবং সে ভদ্রলোক শ্রেণী সে তো আসলে নিজের পকেট ভারী করতে চায়, সে নিজের সুযোগ সুবিধা চায়। এখন বাংলাদেশে এই শ্রেণীটা ওই সুযোগ সুবিধাটা পুরোপুরি অর্জন করছে আসলে 100% যদি নাও হয়, পুরো সিস্টেমটা আসলে দাঁড়িয়ে আছে হলো যাকে আমরা 2 নাম্বারই বলি, যাকে আমরা দুর্নীতি বলি, তার উপর। ওই যে দুর্নীতির উপর দাঁড়িয়ে আছে এবং এই দাঁড়িয়ে থেকে সে যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করছে। 100% লোক হয়তো করছে না, কিন্তু পুরো সিস্টেমটা সেরকম। ওই জন্য সে আসলে উন্নতি করার যে আরো অনেকগুলো পদ্ধতি আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশ গত 50 বছর, আমি ইউরোপের কথা বলছি না, আমি আমার কোনো আলাপে উন্নত দেশ বলতে ইউরোপ আমেরিকার কথা বলি না, কারণ ওদের উন্নতির অন্য একটা পদ্ধতি আছে, তার সময় ভিন্ন, তার ইতিহাস ভিন্ন, তার পদ্ধতি ভিন্ন। কিন্তু আমাদের দেশের মতো দেশগুলোই গত 50-60 বছরে যারা মানে আমাদের ছাড়িয়ে অনেক দূর উঠে গেছে, তাদের কথা যদি মাথায় রাখি আমরা, তাহলে দেশের উন্নতির যে অন্য তরিকা আছে এবং সেই উন্নতির জন্য 100% মানুষকে অ্যাড্রেস করতে হয়, মানুষকে কর্মক্ষম করতে হয়, মানুষকে গতিশীল করতে হয়, মানুষকে মিনিমাম লেভেলের শিক্ষা দিতে হয়, মানুষকে স্কিলফুল করতে হয়, এবং ওটাই হলো আসলে উন্নতি, ওই যে মানে ভদ্রলোকদেরই উন্নতি প্রধান উপায়। এই চিন্তাটা বাংলাদেশে কোনো লেভেলেই বিকশিত হয় নাই। এটা রাষ্ট্রের লেভেলও বিকশিত হয় নাই, ভদ্রলোক সমাজের ক্ষেত্রে বিকশিত হয় নাই। আমাদের যারা উন্নয়ন সুভাষণ কিংবা লিটারেচার প্রডিউস করে, তাদেরও এই দৃষ্টিভঙ্গির কোনো ধরনের নজির, নমুনা আমরা দেখতে পাচ্ছি না। যেমন আমি এই প্রশ্ন তুলতে চাই যে বাংলাদেশের গ্রামীণ গণপরিবহনের ব্যাপারটা, যেটার সঙ্গে কোটি কোটি মানুষ যুক্ত, অর্থনীতির একটা বড় অংশ যুক্ত, এবং আমরা জানি, এটা যে কেউ জানে, অর্থনীতির ছাত্র না হলেও এটা লোকে বুঝে যে শুধু পরিমাণ নয়, বিপুল পরিমাণ মানুষের সঙ্গে যেই আর্থিক ব্যবস্থাপনা বা কর্মকাণ্ড যুক্ত, সেটার সামষ্টিক অর্থনীতিতে একটা অন্যরকম গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সেদিক থেকে ওই যে বিপুল গ্রামীণ জনগোষ্ঠী এবং বিপুল সমাজ, তাদের যে পরিবহনজনিত আর্থিক কর্মকাণ্ড কিংবা গতি কিংবা বিচলন, যাতায়াত, এই ব্যাপারগুলো নিয়ে আমাদের একাডেমিক থিসিস কি হয়েছে? রাষ্ট্র কি কখনো এই ব্যাপারটা জানতে চেয়েছে? ধরা যাক অর্থনীতি বিভাগ কিংবা আমাদের যে
যন্ত্র কৌশল বিভাগগুলো কিংবা আমাদের যে প্রযুক্তি বিভাগগুলো যারা এই দিক থেকে কাজ করে, সেদিক থেকে আমরা কি এই ব্যাপারটা আশা করতে পারতাম না যে এই সংক্রান্ত কিছু গবেষণা রাষ্ট্র অ্যাসাইন করবে? আমরা কি আশা করতে পারতাম না যে আমাদের ইউনিভার্সিটি গুলো যে অল্প স্বল্প গবেষণা করে অনানুষ্ঠানিক ভাবে, খুব তো প্রফেশনাল গবেষণা আমাদের ইউনিভার্সিটিতে নাই, কিন্তু নর্মালি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে যে গবেষণাগুলো হয়, আমরা কি এটা চাইতে পারতাম না যে এই বিষয় নিয়ে অনেকগুলো গবেষণা হবে, আমার সামনে লিটারেচার প্রস্তুত থাকবে? কিন্তু সেটা তো নাই। তার মানে ওই দৃষ্টিভঙ্গিটা নাই, অর্থনীতিকে এবং দেশকে, জনগোষ্ঠীকে ওইভাবে দেখার মতো দৃষ্টিভঙ্গি আমাদের রাষ্ট্রের যেমন নাই, ঠিক তেমনি আমাদের ভদ্রলোক শ্রেণীরও নাই। একটা প্রশ্ন আমি এখানে তুলতে পারি, ধরা যাক আমাদের এখানে যুব উন্নয়ন বা কল্যাণ মন্ত্রণালয় আছে বোধহয়, এবং সরকারের একটা বড় কর্মচারী অফিস একদম প্রান্ত পর্যন্ত, উপজেলা লেভেল পর্যন্ত কিংবা আরো প্রান্তেও এই অফিসগুলো আছে। একটা কথা ধরা যাক যে এদের কোন লিটারেচারে রিক্সা চালক কিংবা শ্রমজীবী শ্রেণীকে যুবক হিসেবে ট্রিট করা হয়েছে কিনা, মানে এরা যুবক এই কথাটা বলা হয়েছে কিনা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি একবার তরুণরা আজকাল পড়াশোনা করছে কিনা বা করে কিনা এটা নিয়ে একটা বক্তৃতা দিয়েছিলাম, এবং সেটার বক্তৃতা মুসাবিদা করতে গিয়ে আমি খেয়াল করলাম যে যারা বক্তৃতার আয়োজক কিংবা আমি যে সংস্কৃতির লোক, সেই সংস্কৃতিতে তরুণ বলতে আসলে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া মানে 18-19 থেকে 25-30 বয়স পর্যন্ত লোকদেরকে বোঝানো হয়। ধরা যাক যারা মাদ্রাসায় পড়ে এদেরকে সাধারণত এই তালিকায় রেফারেন্সে সাধারণত আনা হয় না, ঠিক তেমনি যারা শ্রমজীবী তাদেরকেও কিন্তু এই তালিকায় কখনো আনা হয় না। কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের যুব মন্ত্রণালয় এটা তো আসলে কাজ করবে যে বয়সের লোকদেরকে নিয়ে, সেটার সঙ্গে তো সমাজ কল্যাণের সম্পর্ক নয়, সরাসরি বাংলাদেশ রাষ্ট্রের আর্থিক কাঠামো যুক্ত। যদি তা হয় তাহলে শ্রমজীবী সমস্ত মানুষকে এই ক্যাটাগরির মধ্যে আনার কথা। যদি তাই হয় তাহলে এখন প্রশ্ন উঠতে পারে যে বাংলাদেশের রিক্সা শ্রমিক সহ এরকম খুবই মানে হার্ড ওয়ার্কিং পিপল, যারা খুবই কঠোর শ্রম যারা করে, তাদেরকে কোন প্রকার ট্রেনিং এর কোন বন্দোবস্ত আমাদের এই মন্ত্রণালয়গুলো করেছে কিনা। এখন ধরা যাক রাষ্ট্র কিন্তু এই যে রিক্সা নিয়ে কনসার্ন হয়েছে, এই যে এই ধরনের যানবাহন নিয়ে কনসার্ন হয়েছে, এখানে কিন্তু একটা কাজ করতে পারতো যেটা আগে কখনো পসিবল ছিল না, এখন পসিবল। সেটা কি? রাষ্ট্র একেবারেই আমাদের প্রযুক্তি খাতের যেই সম্ভাবনাগুলো, যেটা বাংলাদেশ রাষ্ট্র তৈরি করে নাই, বাংলাদেশের ভদ্রলোকরা তৈরি করে নাই, বাংলাদেশের ইউনিভার্সিটি গুলো তৈরি করে নাই, এটা আন্তর্জাতিক প্রযুক্তির যে বিকাশ তা থেকে আমরা পেয়েছি। আন্তর্জাতিক যে লগ্নি পুঁজিগুলো, সেখানকার নানান ধরনের কর্মকাণ্ড, অ্যাসপিরেশন, ইনভেস্টমেন্ট, এগুলো থেকে আমরা পেয়েছি। কিন্তু পাওয়ার ফলে আমাদের একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, আমরা একটা নতুন পর্যায়ে প্রবেশ করেছি, একেবারে আর্থিক জীবনযাপনগত দৃষ্টিভঙ্গিগত। রাষ্ট্র ওই ব্যাপারগুলো ব্যবহার করে আসলে একেবারে আমাদের এই ভঙ্গুর রাষ্ট্রই একটা নতুন সম্ভাবনার দিকে কিন্তু যেতে পারে। যেমন ধরা যাক আমরা রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রশ্ন তুলতে পারি, যে এই যে যানবাহনগুলো আমাদের, এই যানবাহনগুলোর রেজিস্ট্রেশনের পদ্ধতি কি, অনুমোদন কারা দেয়, এর যান্ত্রিক যে গড়ন, এটা পরীক্ষা নিরীক্ষা করার সরকারের কাছে কোনো আইডিয়া আছে? যেগুলো আমদানি হয় সেগুলোর ফিটনেস কিংবা আমাদের দেশের বাস্তবতার সঙ্গে এগুলো সুইটেবিলিটি কিংবা উপযুক্ততা পরীক্ষা করার কোনো ব্যবস্থা কি রাষ্ট্রের আছে? আমরা প্রশ্ন তুলতে পারি যে এই রেজিস্ট্রেশন বাবদ সরকার যে বিপুল পরিমাণ আর্থিক লাভের মুখ দেখতে পারত, যে ব্যাপারটা অবৈধ থাকার কারণে বিপুল পরিমাণ রিক্সা, ঢাকা শহরে যেটা ফিরোজ ভাই বললেন যেটা কোটি কোটি টাকার একটা অর্থনীতি, কিন্তু সেটা তো আসলে রাষ্ট্রের মানে মূলধারার বাইরে থেকে যাচ্ছে। কিন্তু রাষ্ট্র এই উপলক্ষে এই ধরনের কোন উদ্যোগ নিয়েছে কিনা আমরা সেই ধরনের কথা তো শুনি নাই। আমরা তো এটা আশা করতে পারি যে আমাদের যুব মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয় কিংবা সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয় একটা দারুণ ডাটাবেজ তৈরি করতে পারে, যে ডাটাবেজের মধ্যে সমস্ত এই ধরনের রিক্সাওয়ালা, থ্রি হুইলার, অন্যান্য যে গাড়ি ব্যাটারি চালিত মানে সিএনজি অটো রিক্সা যেগুলোকে আমরা বলি, সেগুলো এই তালিকায় আসবে না, কারণ তার
ম্যানেজমেন্টের এবং তার রেজিস্ট্রেশনের ধরনটা ভিন্ন, কিন্তু বাকি যে গাড়িগুলো আছে এগুলো একটা দারুণ ডাটাবেস গভর্নমেন্ট করতে পারে সেন্ট্রালি, এবং সেগুলো বিভিন্ন অঞ্চলের মধ্যে ভাগ হতে পারে। আমি শুধু যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এই 20 বছর আগেও বাংলাদেশের মতো একটা ভঙ্গুর নিম রাষ্ট্রের পক্ষে এই ধরনের একটা উদ্যোগ খুবই অ্যাম্বিশাস হতো, কিন্তু আজকের দিনে একদম যে গভর্নমেন্ট ডেইলি রুটিন শুরু করে, কোনো প্রকার ভবিষ্যৎ দেখে কোনো কাজ করে না, সেই ধরনের একটা গভর্নমেন্টের পক্ষে এই ধরনের একটা উদ্যোগ নেওয়া খুবই সাধারণ ব্যাপার। কারণ প্রত্যেক তার যারা কনসার্ন লোক তাদের প্রত্যেকের সামনে একটা পিসি আছে, ফলে তার জন্য এটা খুবই একটা সাধারণ ব্যাপার। সে এটা দিয়ে পুরো ডেমোগ্রাফিক ব্যাপারের মধ্যে, পুরো ম্যানেজমেন্টের মধ্যে একটা রেগুলেশনই চেঞ্জ করে ফেলতে পারে, এবং এই জন্য তার কাজের পরিমাণ বাড়াতে হবে না, এই জন্য তার মানে কর্মচারীর পরিমাণ বাড়াতে হবে না, ওয়ার্কিং আওয়ার বাড়াতে হবে না, কিচ্ছু বাড়াতে হবে না। সে এই ব্যাপারটাকে একটা ডাটাবেজ করতে পারে, সে এই ব্যাপারটার সঙ্গে মালিকানার সম্পর্ক নির্ধারণ করতে পারে, সে এই ব্যাপারটার সঙ্গে ক্যাটাগরি করতে পারে, কে খারাপ অবস্থায় আছে, ভালো অবস্থায় আছে, এই ব্যাপারগুলোর ডাটাবেজ তৈরি করতে পারে, পরিবারের সদস্য সংখ্যা সম্পর্কে খোঁজ খবর নিতে পারে, এবং মোরওভার এই পুরো শ্রেণীটার সম্পর্কে একটা প্রাইমারি ধরনের ব্যাংকিং সুবিধার ব্যবস্থা করতে পারে উইদাউট টেকিং এনি কাইন্ড অফ অ্যারেস্ট। তার মানে আমরা যদি রাষ্ট্রকে সত্যি সত্যি ব্যাপারটার সঙ্গে কনসার্ন দেখতে পেতাম, আমরা এই ব্যাপারগুলোর দিকে কনসার্ন দেখতাম, আমরা দেখতাম যে রাষ্ট্র এই ব্যাপারগুলোর দিকে কনসার্ন, এই ব্যাপারগুলোর উদ্যোগ নিচ্ছে, এবং তাতে আমাদের ইনস্টিটিউশন গুলোকে যুক্ত করছে, তাতে আমাদের ভদ্রলোক শ্রেণীর যারা গবেষক এবং রাষ্ট্রের পক্ষে রেটরিক তৈরি করে তাদেরকে যুক্ত করছে, এবং তার মধ্য দিয়ে রাষ্ট্র আসলে সমাজ কাঠামোর একটা বৈপ্লবিক পরিবর্তন করতে পারছে, যেই পরিবর্তনটা রাষ্ট্র কিংবা বাংলাদেশের ভদ্রলোক সমাজ নিজেদের উদ্যোগে করছে না, সারা পৃথিবীতে যে পরিবর্তনটা অলরেডি হয়ে গেছে সেটার কনজিউমার হিসেবে আমরা সেই কাজটা করতে পারতাম, কিন্তু আমাদের রাষ্ট্র সেই ব্যবস্থা করে নাই, আমাদের ভদ্রলোকদের পক্ষ থেকে সেই উদ্যোগ আমরা দেখি নাই। আমরা দেখতে পাচ্ছি কি, আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্র হুট করে বিপুল পরিমাণ মানুষের উপর তার কোয়ার্সিভ যে মেজার আছে সেই মেজারটা আরোপ করছে। এটা একটা খারাপ রাষ্ট্র। এই ব্যাটারি চালিত রিক্সা এবং রিক্সা চালকের সঙ্গে তার নানান সময়ের আচরণের মধ্য দিয়ে এটা আরেকবার প্রমাণিত হয়েছে। আমরা আশা করি যে সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যাপারগুলোকে একটু অন্যভাবে ভাবতে শিখবেন, চাইবেন, তার কারণ এর মধ্য দিয়ে আসলে তাকে কোনো প্রকার রেগুলেশনারি পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে না, একদম বর্তমান কাঠামোর মধ্যে সেটা সম্ভব। জি, দারুণ বললেন আজম ভাই। আর এত সুন্দর একটা কথা এত সরল ভাবে বললেন, এটা একটা খারাপ রাষ্ট্র, এটা মানে এত সুন্দর করে এক কথা অনেকগুলো বিষয় তুলে দেয়। আমি ফিরোজ ভাইয়ের কাছে যাবো, একটা প্রশ্ন, আমার নিজের একটা প্রশ্ন আছে সেটা নিয়ে। তার আগে একটা কমেন্ট আছে, আমি পড়ে নিই, একটা ইন্টারেস্টিং কমেন্ট আছে, সেটা হচ্ছে খুব মুর্শাদ আহমেদ বলছেন, খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রান্তিক প্রযুক্তিগত উদ্যোগকে নিরুৎসাহিত করা হচ্ছে। এই একই যান যদি একটা বড় ব্যবসায়ী গ্রুপ আমদানি করে, বাণিজ্য চালাতো, সেটা হয়তো বেশ ভালো সহযোগিতা পেত। আর আমাদের দেশীয় গবেষকরা রিক্সাকে উন্নত করার চিন্তা কোনোদিন করেনি, তারা বরং মঙ্গল গ্রহে যাওয়ার জন্য আকাশযান তৈরিতে বেশ আগ্রহী। এটা একটা দৃষ্টান্ত যে আসলে আমাদের উচ্চ শিক্ষিত সমাজের চিন্তাগুলো স্যাটেলাইটের মাধ্যমে বাইরে থেকে আমদানি হচ্ছে। আমরা নিজেদের সমাজ সম্পর্কে অসচেতন, হয় আমরা সমাধান আমদানি করি, আর সেটা না পারলে সমস্যা ওনারটা পুরোটা দেখা যাচ্ছে না, হয়তো হচ্ছে সমস্যাটা নিয়ে বসে থাকে। খুব ইন্টারেস্টিং একটা কমেন্ট। এটার সাথে আমি একটা প্রশ্ন যুক্ত করছি ফিরোজ ভাইয়ের জন্য, সেইটা হচ্ছে গিয়ে ধরেন এই যে কথাটা বললো যে দেশীয় প্রযুক্তি উদ্ভাবন এবং দেশীয় প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে এই যে আমাদের রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিক এই অনীহাটা কেন, বা আমরা দেখি না কেন, বা দেশীয় প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে আমাদের দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোই বা কি ভূমিকা পালন করছে? বিশেষ করে এই ব্যাটারি চালিত রিক্সা প্রসঙ্গে আপনার লেখা, আজম ভাইয়ের লেখা, আরো দুই তিনজন আমাদের অর্থনীতিবিদ এবং আরো অনেকে লেখার মধ্যে দিয়ে কিন্তু এই আক্ষেপটা বা আমাদের দুঃখটা উঠে এসছে বারবার করে, যে আসলে আমাদের দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান তাহলে কি ভূমিকা নিচ্ছে। বা আজম ভাই এটাকে বলছিলেন যে গবেষণাগুলো বা নাই কেন, এই যে মাটির প্রয়োজনে যে গবেষণা, আমাদের জনগোষ্ঠীর প্রয়োজনে যে গবেষণা, আঞ্চলিক প্রয়োজনে যে গবেষণা, সেই গবেষণা কিংবা প্রযুক্তিগত যে গবেষণা বা প্রযুক্তির উদ্ভাবনে আমাদের নিজেদের প্রয়োজনকে অ্যাড্রেস করা, এই বিষয়গুলো নাই কেন? ফিরোজ ভাই, আপনার কাছে যাচ্ছি।
ফিরোজ ভাই আপনি মিউট করা ধন্যবাদ আছে। পারুল। হ্যাঁ ধন্যবাদ পারুল, আপনার শেষ কথাটা দিয়েই একটা ইয়ে করি। একটা খুব বিখ্যাত লেখা আছে নোগোগি ওয়া থিয়ঙ্গার, ইংরেজি অনুবাদে সেটা হয় এরকম যে টিচ মি টু বি মি। নাইজেরিয়াতে না, সরি, নাইরোবিতে, মানে ওই যে কেনিয়াতে একজন রিক্সা সাইকেল মেকানিক একটা প্লেন বানিয়েছিলেন। তো প্লেন বানিয়েছেন, তো বানানোর পরে যেটা ঘটলো, যেটা যে সফলভাবে তিনি ওটা কিছু দূর উড়লেনও, সাইকেল মেকানিক। তো তারপরে নাইরোবির যিনি আইনমন্ত্রী ছিলেন তখনকার দিনের, থিয়ঙ্গার ভাষায় যিনি এত ভালো ইংরেজি জানেন যে তিনি নাক দিয়ে ইংরেজি বলতে পারেন। তো থিয়ঙ্গা বলতেছেন যে প্লেন বানানোর জন্য, প্লেন চালানোর জন্য ইউরোপীয়রা তো আছে, আমাদের কাজ হচ্ছে সেটা কেনা। এই বেটা মেকানিকের কি দরকার পড়ছে সে প্লেন বানাবে? রীতিমতো তার উপর নিষেধাজ্ঞা জারি করা হলো এবং তাকে মানে কিছুটা এক ধরনের নিষেধাজ্ঞার মধ্যে রেখে তাকে ইয়ে করা হলো। ওইটার প্রেক্ষিতে নগুগো ইয়োথিয়ঙ্গা ওই লেখাটা লিখেছিলেন। এইমাত্র খুঁজে দেখলাম নেটোটা পাওয়া যায়, টিচ মি টু বি মি, নগুগো ইয়োথিয়ঙ্গা সার্চ দিলে এটা পাওয়া যাবে। খুবই ইন্টারেস্টিং, মজার একটা লেখা। এবং মজারই অর্থ না, এটা আসলে এর মধ্যে একটা গভীর রকম একটা উপনিবেশিক মানসিকতা যেভাবে আমাদের মধ্যে আছে তার বিরুদ্ধে একটা মানে যেটার কথা আপনি আজমের লেখাটার প্রশংসা করলেন, আমি বলবো যে ওই রকম একটা লেখা, থিয়ঙ্গার ওই লেখাটা, যেটাতে কিভাবে একটা উপনিবেশিক দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে কাজ করে। ওই পত্রিকার সম্পাদক, ওই আইনমন্ত্রী নাইরোবির, মানে সেই কেনিয়ার, কিংবা আরো যারা 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 মনে করছেন যে এটা কেন করছে। তো সেটা তো অনেক পুরনো লেখা থিয়ঙ্গার। এই কয়েক বছর আগে আমি হঠাৎ একদিন ডন পত্রিকায় দেখি, হাসি পেয়ে গেল যে হু একই ঘটনা কি সব দেশে ঘটবে? পাকিস্তানেও এরকম এক লোক মেকানিক, সে একটা প্লেন বানিয়েছে। তো তার উপরে একই রকম নিষেধাজ্ঞা। এবং এটা যেটা ঘটলো সেটা হচ্ছে যে ওই 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 দেশটাতে অবশ্য যে কারণেই হোক, সেখানকার যে প্রথম পাইলটদের একজন যিনি ছিলেন এবং শৌখিন পাইলটদের যে সংগঠক, তারা বিপুলভাবে দাবি করলো যে একটা লোক এটা করেছে, এটা এমন কোনো বিপজ্জনক কিছু না, এটা আমরা নিরুৎসাহিত কেন করবো, তাকে তারাকে নিষেধাজ্ঞার মধ্যে আটকে রাখা কেন? কিন্তু সব জায়গাতে আমরা দেখবো যারা ক্ষমতায় আছেন, যারা প্রতিষ্ঠানে আছেন, বড় বড় জায়গাগুলোতে আছেন, তাদের দৃষ্টিভঙ্গিগুলো এই। এবং তারা চট্টগ্রামের হোক, তারা খুলনার হোক, তারা নরসিংদীর হোক, একইভাবে তারা নিজেদের অতীত ভুলে যায় এবং থিয়ঙ্গার ভাষায় নাক দিয়ে ইংরেজি বলার চেষ্টা করে, কিন্তু নিজের অতীতটার সাথে তাদের কোনো সম্পর্ক থাকে না। অতীতের সাথে সম্পর্ক থাকে না কিরকম, থিয়ঙ্গার নিজে বলছেন আবার যে তাকে ছোটবেলায় মিশনারি স্কুলে শাস্তি পেতে হয়েছিল গোসল করার সময় পাশের ছেলেটার কাছে মাতৃভাষায় সাবান চাওয়ার জন্য, কারণ ওই মিশনারি স্কুলের নিয়ম হচ্ছে ইংরেজিতে কথা বলতে হবে। এই যে একটা মানে 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 অন্যরা ভালো, পশ্চিমারা ভালো, ইতিমধ্যে যারা বড় হয়ে গেছে তারা ভালো, সেটার মধ্যে যে একটা অন্ধ আনুগত্যর দৃষ্টিভঙ্গি থাকে, সেইটা বাংলাদেশের রিকশার বিষয়ে নীতি তৈরি করা বলেন, বাংলাদেশের নদীগুলো কিভাবে শাসিত হবে সেটা বলেন, এমনকি সামনের দিনে একটা মহাপরিকল্পনা আসছে, উপকূলীয় পরিকল্পনা, বাংলাদেশের সমস্ত সমুদ্রে পড়া নদীগুলোকে সরু করে বেঁধে সমুদ্রে ফেলা হবে, যেটার সাথে দেশীয় গবেষক, বিজ্ঞান চিন্তাবিদ, পরিবেশবিদ তাদের কোনো সম্পর্ক নাই, বাট করা হচ্ছে সেগুলা। তো এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বলেই এই ঘটনাগুলো ঘটে। ধরুন আমি একটা খুবই এরকম একটা আলোচনা করি, যে খুবই তুচ্ছ একটা উদাহরণ দিই। আমি প্রথমত একমত যে বাংলাদেশের বেশিরভাগ জেলা শহর, থানা শহরে ভয়াবহ যানজটের কারণ হচ্ছে সংখ্যাধিক্য এই ধরনের রিক্সাগুলোর। কিন্তু এটা সমাধান যে সহজ আমি সেটাও বললাম, সংখ্যাটা নিয়ন্ত্রণ করে। যদি এগুলোকে আইনের আওতায় আনা হয় তাহলে এটা সংখ্যাটাকে নিয়ন্ত্রণ করা এবং একটা কর দেওয়া, যে খাজনা দেবে সে সরকারকে, তখন যারা কর দেয় সেই রিক্সাওয়ালারাই আসলে প্রতিহত করবে কেউ যদি বেআইনি হয়। ঢাকা শহরে যেরকম 70,000 আইনি রিক্সা আছে, বেআইনি রিক্সার সংখ্যা হয় 7 লাখ কিংবা 10 লাখ, কেউ জানে না কত। তখন হচ্ছে বেআইনি রিক্সাদের ক্ষমতাই অনেক বেশি। মানে যদি আপনি আইন বেআইনিকে কিছু বলেন, আমি মনে করি যে এই রিক্সাগুলোর বেআইনি থাকা উচিত না, কিন্তু যদি আপনি যথেষ্ট পর্যাপ্ত সংখ্যক রিক্সাকে অনুমতি দেন, তাহলে যান্ত্রিক রিক্সা হলে সেটার পরিমাণটা কমে যাবে, কারণ সেটার গতি বেড়ে যাবে বলে রিক্সার চাহিদাটা কমে যাবে। যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে খুলনা শহরে, নওগাঁ শহরে আমার ভালো লাগে একটা বিষয়, যে বাসা থেকে বের হয়ে কিছু দূর গেলেই আপনি একটা ওই যে চীনা যে ইজি বাইক বলে যে জিনিসটা আছে সেটা আপনি পাবেন, সেটা চলছে। আপনি 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরে যান, কিলোমিটার প্রতি একটা ভাড়া 10 টাকা 20 টাকা, সামান্য ভাড়া, শহরের মাথা থেকে মাথা গেলেও 20 টাকা ভাড়া, আপনি দিয়ে নেমে পড়তে পারেন। মানে একটা
ব্যাপক গণতান্ত্রিক পরিবহন যদি আপনি বলেন, নারীরা উঠছে, পুরুষরা উঠছে, বৃদ্ধরা উঠছে, শিশুরা উঠছে, কোনো কোনো ক্ষেত্রে বৃদ্ধদেরকে শ্রদ্ধা দেখিয়ে সুবিধাজনক সিটটা ছেড়ে দেওয়া হচ্ছে, তরুণরা যে ড্রাইভারের পাশে বসে নারীদেরকে সুবিধাজনক সিটটা ছেড়ে দেওয়া হচ্ছে। এইরকম একটা গ্রামীণ মফস্বলের একটা গণপরিবহনের সংস্কৃতি, যে রাস্তাগুলোতে বাস চলবে না, খুলনার ওই রাস্তা ছোট ছোট মাঝারি রাস্তা দিয়ে বাস চলবে না, কিন্তু এই ধরনের একটা গণপরিবহনের সংস্কৃতি গড়ে উঠছে। আপনি সেটাকে গড়িয়ে দিতে চান, কারণ আপনি চান যে খুলনার মানুষগুলোর এই যে গতিটা তৈরি হচ্ছে, নওগাঁর মানুষগুলোর গতিটা তৈরি হচ্ছে, সেই গতিটা আপনি কেড়ে নেবেন, কারণ এটা নিয়ে আপনার কোনো আসা যায় না। কিংবা আপনি এই রাস্তাটাতে আরো দামি অন্য কোনো দেশের কিংবা নতুন কোনো দেশের পরিবহন চালাতে চান। আবার উল্টো দিক দিয়ে আমরা চিন্তা করি, চট্টগ্রাম শহরে আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে এরকম যে আপনি সেখানে দেখবেন রিক্সা ভাড়া অস্বাভাবিক বেশি, কারণ মোটর রিক্সা নাই, যান্ত্রিক রিক্সা ওখানে নাই, শহরটা উঁচু নিচু পাহাড়ি, ফলে ওখানে ওটার সাধারণ রিক্সা টানাটা অত্যন্ত কষ্টকর, ফলে ন্যায্যভাবেই ঢাকার তুলনায় দ্বিগুণ রিক্সা ভাড়া সেখানে হয় বা হওয়া উচিত। বাসে উঠতে পারবেন না, এত ভিড়। এবং চট্টগ্রামের সেই নিম্ন মধ্যবিত্ত যার ব্যক্তিগত গাড়ি নেই, তিনি জানেন যে জীবনটা সেখানে কত কষ্টকর। সমস্যাটা তাহলে বহু স্তরে। আপনি দেখবেন চট্টগ্রামের শহরের সমস্যা একরকম, খুলনা শহরের যানজটের সমস্যা আরেক রকম, আবার ওই নসিমন করিমন ভটভটির সমস্যাটা আরেক রকম। কিন্তু কোনো ক্ষেত্রেই সেই ঢাকা শহরের ভূতের গলির ওই নারী, চট্টগ্রামের ওই বাসে ওঠার জন্য প্রাণান্তকর চেষ্টা করা ওই মানুষগুলো, কিংবা ওই যানজটে আক্রান্ত খুলনার মানুষরা, যেখানে বাহনটাকে সীমিত করে দিলে যানজট চলে যাবে, কোনোটা নিয়ে কোনো ইতিবাচক পরিকল্পনা রাষ্ট্রের দিক থেকে নাই। এবং পুরোটাকে একটা লুণ্ঠন, দুর্নীতি এবং অপরিকল্পনাহীনতার মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে, ফলে জীবনের, সম্পদের সবকিছুর একটা বিপুল অপচয় ঘটছে। আমি এখানে বসে একটা হিসাব করলাম, অনেকদিন আগে একটা পত্রিকা লেখার জন্য হিসাব করেছিলাম, আবার হিসাবটা নতুন করে দেখলাম। ঢাকা শহরে যদি 10 লক্ষ রিক্সা থাকে, তাহলে মাত্র 5,000 টাকা করে বছরের ট্যাক্স নেওয়া, মানে রিক্সার জন্য রিক্সা চালকদের আয় এত ভালো যে বছরে 5,000 টাকা ট্যাক্স দেওয়া তাদের জন্য কোনো ঘটনা না। তাহলে আপনি 500 কোটি টাকা ঢাকা শহরের রিক্সা চালকদের কাছে খাজনা পাবেন। তাহলে এই 500 কোটি টাকা এখন আসলে তোলা হচ্ছে, কিন্তু সেটা যাচ্ছে অন্য কারো কাছে, যেটা ঢাকা শহরের 2 সিটি কর্পোরেশনের বাজেট কিন্তু মাত্র 3200 বা 3500 কোটি টাকা, সরি 3500 কোটি টাকা। তার একটা বেশ বড় অংশ আসলে এই টাকাটা। তো এখন যদি আমরা এই দিক থেকে ভাবি, যে কথাটা আগের বার বলেছিলাম যে এই বাহনগুলো একটা রূপান্তরের কালের বাহন। 80-র দশকে আমরা যখন বিদ্যালয়ে পড়তাম, তখন আমরা বলতাম যে চীন হচ্ছে সাইকেলের দেশ। এখন কি চীন এই কথাটাকে বলবে? বিদেশের অভিজ্ঞতাগুলো আমাদের এই কারণে দরকার যে আশেপাশের দেশগুলোর মধ্যে আমরা এই ব্যাপারগুলো দেখি যে কিভাবে একটা রূপান্তর হয়। এক এক দেশের রূপান্তরটা এক এক রকম হবে। চীন সাইকেলের দেশ, ভিয়েতনাম এখন যে লোকে যেটা বলে মোটরসাইকেলের দেশ, মালয়েশিয়া মোটরসাইকেলের দেশ, কারণ তারা চীনের মতো গতি পায়নি, ওই পরিমাণে গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি দুটোর কোনোটাই সেখানে বিকশিত হয়নি, কিছুটা হয়েছে, কিন্তু আবার তাদের জন্য দরকার মোটরসাইকেলের মতো আরেকটা গতি। আমাদের দেশে আমরা দেখবো মোটরসাইকেল এমনকি বহু জায়গাতে একটা গণপরিবহনে পরিণত হচ্ছে। আমাদের জেলায়, থানায় আমরা দেখি, প্রথম আমি এটা অভিজ্ঞতাটা হয়েছিল হালুয়াঘাটে যাওয়ার সময়, যে হালুয়াঘাটে যাওয়ার জন্য আসলে নিকটতম বাস স্ট্যান্ড থেকে মোটরসাইকেলটাই হচ্ছে গণপরিবহন। নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু ওই মোটরসাইকেল, বাইকের পেছনে চড়েই যাচ্ছে। পরে দেখলাম আমাদের জেলাতে কয়েক বছর আগে এটা চালু হয়েছে, কুয়াকাটা যাওয়ার জন্য এটা চালু হয়েছে, আমাদের গ্রামে পৌঁছানোর জন্য চালু হয়েছে, এবং এটা খুব জনপ্রিয়, গতিমান একটা বাহন। দুর্ঘটনা ঘটায় কিনা, প্রশিক্ষণ, এগুলো একদম অন্য প্রশ্ন। প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে জিনিসটার উপকার আছে কিনা, সেই সিদ্ধান্তটা নিয়ে তারপর আমরা ঠিক করবো যে কিভাবে জিনিসটাকে নিরাপদ করা যায়। এখন এই রূপান্তরের কালের বাহন যদি আমরা বলি, মিয়াজাকির একটা কার্টুন ছবি দেখতে গিয়ে একদিন খুব অবাক হয়ে দেখলাম যে সেখানে চশমা পরা এক শহরে ভদ্রলোক, তিনি গ্রামে কিছুদিন কাটাতে বাধ্য হচ্ছেন একটা বিশেষ কারণে, তার স্ত্রী অসুস্থ হাসপাতালে, সন্তানদের নিয়ে, শিশুদের নিয়ে তিনি গ্রামে এসেছেন। তার বাহনটা কি ছিল? 60 দশকের জাপান, আমাদের যে সিএনজি 80-র দশকে যেটা ছিল বেবি ট্যাক্সি, সেরকম একটা বাহন নিজে চালিয়ে যাচ্ছেন। তার মানে উনি, বোঝা যাচ্ছে উনি শিক্ষিত একজন লেখক, উচ্চ মধ্যবিত্ত বা সচ্ছল তিনি ওটা চালিয়ে যাচ্ছেন গ্রামে নিজে। বাংলাদেশের ভদ্রলোকদের কাছে কিন্তু এটা আশা করা যাবে না। বহু ভদ্রলোকের বেবি ট্যাক্সি বা সিএনজি, যেটা আজম একটা লেখায় লিখেছেন, তার অনেক কলিগেরও আছে, কিন্তু তারা ওটা নিজে চালাবেন, এটা কিন্তু ভাবা যাবে না। তো একটা দেশ আসলে তার যে উপনিবেশিক মানসিকতা, দাস্যবৃত্তি এবং একটা ডিস্টেন্স তৈরি করা, যে তুই এরকম, আমি ওটা চালাতে পারি না। তো মিয়াজাকির ওই ছবিটাতে আপনি দেখবেন এটা খুব সহজাত দৃশ্য, ওটা চালিয়ে তিনি গ্রামে যাচ্ছেন, ওইটাকে তিনি তার একটা ব্যক্তিগত গাড়ি না, ছোট একটা সিএনজির মতো একটা বাহনকে তিনি তার ব্যক্তিগত গাড়ি হিসেবে ব্যবহার করেন, যেটা রাস্তায় কম জায়গা নিবে, যেটা কম জ্বালানি পোড়াবে, যেটা সুবিধাজনক এবং যেটা তার আয়ের সাথে সঙ্গতিপূর্ণ।
বাংলাদেশে আমরা মানুষকে কিন্তু বাধ্য করছি, যার হয়তো একটা বেবি ট্যাক্সি চালানোর সামর্থ্য আছে এবং যার হয়তো গ্রামে একটা খামার বাড়ি আছে, যার কিছু মালপত্র শহর পর্যন্ত নিয়ে আসতে হবে, সে কেন এটা কিনবে না? এটা কিন্তু কোনো ব্যাখ্যা আপনি দিতে পারবেন না, বরং ওইটাই থাকা উচিত। গণপরিবহন হিসেবে ওটা থাকা উচিত, ব্যক্তিগত পরিবহন হিসেবে ব্যবহার করা হলো গ্রাম অঞ্চলে, মফস্বলে, মানে যারা কিনতে সামর্থ্য, ভাড়া দিতে সামর্থ্য, তারা যেন ওইটাই ব্যবহার করতে পারেন, সেটারই কিন্তু হওয়ার কথা ছিল, যেটা হয়নি। আপনি কর্মসংস্থানের বিপুল দিকটা চিন্তা করেন, আলম সাধু, নসিমন, করিমন, ভটভটি, যদি এদের সংখ্যা সেই 5-6 বছর আগের ওই এনজিওর হিসাব মতো 19 লক্ষ হয়, কি পরিমাণ কর্মসংস্থান তারা তৈরি করে? অন্তত 19 লাখ লোক নসিমন, করিমন, ভটভটি, আলম সাধু চালায়, 1 নম্বর কথা। এটার কারিগর শ্রেণী বিপুল, মানে এটা নিয়মিত নষ্ট হয়, এটা হয়, সেটা হয়, এটা ঠিকঠাক করতে হয়, এটার জন্য কারিগর, এটার হেল্পার। এই যে সরাসরি প্রত্যক্ষ কর্মসংস্থান, অন্তত 25 লক্ষ মানুষ একদম, এই মানে আমরা রিক্সার কথা বলছি না, এই নসিমন, করিমন, ভটভটি, আলম সাধু, এবং এগুলো থাকবে না। কিন্তু আমাদের জন্য যেটা দরকার ছিল সেটা হচ্ছে যে এই রূপান্তরের সময়টাতে আমরা দেশীয় প্রতিষ্ঠানগুলোকে ঋণ দিতে পারতাম, পরিকল্পনা করে দিতে পারতাম যে ঠিক আছে, ভারত থেকে বাজাজ আসবে না, চীন থেকে ইজি বাইক আসবে না, তুমি বানাও দেশে, এবং আমরা তোমাকে বাজারে নিশ্চয়তা করে দিচ্ছি। প্রতি বছর এই হারে নসিমন, করিমন, ভটভটি উচ্ছেদ হবে রাস্তা থেকে, এই হারে আমাদের দেশীয় মোটর সেট তৈরি করা, দরকার পড়লে সেখানে বিদেশি পুঁজি যদি একটা অংশ প্রয়োজন হয় সেটাও নেওয়া যেত। কিন্তু একটা পরিকল্পনা দরকার ছিল। আমি চাইবো এটা পুরোটাই দেশি হোক, আরেকজন হয়তো চাইতে পারে কিছুটা দেশি কিছুটা বিদেশি হোক, কিন্তু এই পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা গোটা দেশকে একটা রূপান্তরিত করতে পারতাম গণতান্ত্রিক কায়দায়, যার মধ্যে দিয়ে মানে ওই বাহনগুলা যেগুলোতে আসলে কারিগরদের হাত আছে কিন্তু প্রযুক্তিবিদদের হাত নাই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের হাত নাই। তো আমরা বুয়েটে সবচেয়ে বেশি, কিংবা বাংলাদেশে এতগুলো প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এত বিপুল ভর্তুকি দিয়ে নাসার জন্য বিজ্ঞানী বানাবো, মাইক্রোসফটের জন্য বানাবো, আমাদের দেশের গরিব মানুষের যানবাহন নিয়ে কোনো পরিকল্পনার কথা আমরা ভাববো না? আমার এই প্রসঙ্গে দীনেশ চন্দ্র রায় বিদ্যাবিধির একটা কথা মনে পড়ছে। তিনি বাংলা ভাষায় প্রথম পদার্থবিজ্ঞানের পাঠ্যপুস্তক লিখেছিলেন। কেন লিখেছিলেন সেটা তিনি তার স্মৃতিকথায় বলছেন যে একদিন ঘোর গ্রীষ্মে তিনি দেখলেন যে তার উড়িয়া মালি সে কলসি করে করে বাগানের মধ্যে পানি দিচ্ছে, বেগুন গাছে পানি, এবং মাটির সাথে সাথে শুকায় যাচ্ছে, আবার সে পানি দিচ্ছে, সেই উড়িয়া মালি। এই পরিশ্রমটা দেখে এই বিদ্যানিধির হৃদয়টা কেঁদে উঠলো। এটা হচ্ছে 1890 সালের কথা, কেঁদে উঠছে, এবং তিনি ভাবছেন যে মানুষটা, এই বুড়ো মানুষটা এত পরিশ্রম করছে। তিনি তখন ভারতবর্ষের ইতিহাসে প্রথম বইয়ে পড়েছিলেন, এই বইয়ে পড়া জ্ঞানটাকে কাজে লাগালেন, একটা বায়ু চক্র বানালেন, তিনি নাম দিলেন পবন চক্র। এই পবন চক্রতে অনেকগুলো ঘটি বাঁধা থাকে, সেই ঘটিটা বাতাসে ঘুরতে থাকে এবং ঘটির কুয়ো থেকে পানি তুলতে থাকে, এবং সেই উড়িয়া মালি কি খুশি যে আহা, তার পরিশ্রমটা লাঘব হয়ে যাচ্ছে। এবং তিনি সেই অপার্থিব আনন্দের কথা বলতেছেন যে ওই পরিশ্রমটা দেখে তার বই পড়া বন্ধ হয়ে গিয়েছিল, যে এইভাবে তিনি লিখতেছেন যে আর কি বই পড়া সম্ভব, বইটা বন্ধ করলাম, ভাবলাম যে এই বুড়োর জন্য কি করা যায়। আর আরো আনন্দ নিয়ে তিনি বুড়ো সমস্যাটা সমাধান তিনি করতে পারলেন কিছুটা মাত্রায়, সেই কথাটা তিনি লিখেছেন। আজকে কিন্তু আমরা দেখবো যে এই যে মানে বিজ্ঞানের আনন্দ, প্রযুক্তিবিদের আনন্দ, এই জিনিসটা আসলে শুধু যে নাই তা না, যখন এই আনন্দটা থাকে তখন সেটা কেড়ে নেওয়া হয়। আমি কিছুদিন আগে মানে আমি হুমায়ুন আহমেদের 2 কন্যার নাম গুলায় ফেলি, শিলা আহমেদ কিংবা বিপাশা আহমেদ, কেউ একজন, তাদের একটা সাক্ষাৎকার পড়েছিলাম, যিনি বিজ্ঞানের সাথে জড়িত, শিক্ষকতা করেন। তো তিনি তার অভিজ্ঞতা বলছেন যে তিনি তাদের একটা টিম একটা ছোট যন্ত্র তৈরি করেছেন, উদ্ভাবন করেছেন, যেটা দিয়ে হাওর এলাকার বন্যার আগাম পূর্বাভাস দেওয়া সম্ভব। মানে একটা খুবই প্রাচীন সনাতন উপায়ে ওইখানে পূর্বাভাসটা দেওয়া হয়, সেটা বেশিরভাগ লোক জানতে পারে না, ফলে হাওরে সমস্ত পানি তলায় ফেলে কৃষকদের বিপুল পরিমাণ ধানের ক্ষয়ক্ষতি হয় বা গবাদি পশু অন্যান্য সম্পদ নষ্ট হয়। তো এটা একটা কার্যকর পদ্ধতি তারা তৈরি করেছেন, যেটা একটা যান্ত্রিক এবং যেটা কিছুটা তথ্য প্রযুক্তি ব্যবহার করে একটা কৌশল। তিনি বলছিলেন যে কিভাবে সেটাকে প্রতিহত করা হলো। আমাদের দেশে আমরা দেখবো এই যে সেই নগুগি ওয়াথিয়ঙ্গের টিচ মি টু বি মি এর মতো, এটা প্রতিহত করার একটা বিষয় কিন্তু আমাদের দেশে হয়ে যাচ্ছে, যে মানুষের জীবনের রূপান্তর, শিক্ষার রূপান্তর, জ্ঞানের রূপান্তর, এবং বিজ্ঞানীর কিংবা বিশেষজ্ঞের জ্ঞানের সাথে সাধারণ মানুষের জ্ঞানের সম্পর্ক তৈরি করা, মিলন তৈরি করা, এইটা হচ্ছে না। এটা কিন্তু খুব বিরাট কোনো বিপ্লবী কাজ আসলেই না। এটা একটা ন্যূনতম রাষ্ট্রের যে নাগরিকের প্রতি আমাদের দায়িত্ব, মানুষ হিসেবে আমাদের যে দায়িত্ব, ন্যূনতম দেশপ্রেম, সেইটার আসলে একটা, বা কি বলবো এটাকে, যে একটা
প্রতিফলন এটার মধ্যে থাকতে পারতো। এই সবটা মিলে যখন আমরা দেখি যে আমরা আসলে এমন একটা রাষ্ট্র যেখানে একদিন সম্ভবত আজমের সাথে আমার আলাপ হচ্ছিল যে মানে আমাদের নিজেদের একটা অভিজ্ঞতা এরকম যে আজকে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মদিন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা জন্মদিনের শুভেচ্ছা জানাতেই পারি, কিন্তু খেয়াল করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন পড়তাম তখনও গ্রামের মানুষরা যেমন ছেলেমেয়েরা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতো, শহরের উচ্চবিত্তদের একটা খুব বড় অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতেন, মানে আমাদের সহপাঠীদের মধ্যে তাদের একটা বেশ বড় অংশ ছিল। এটা খুবই আনন্দের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি, আরো বেশি, আগের চেয়েও বেশি গ্রামের ছেলেমেয়েরা আসছে বলে আমি জানতে পারছি অনেকগুলো বিভাগে অন্তত। কিন্তু ঢাকা শহরে যাদের সক্ষমতা আছে, সামর্থ্য আছে, তারা তাদের ছেলে মেয়েদের বিদেশে পাঠাচ্ছেন। এটা কিন্তু একটা বড়, মানে আমাদের যে রিক্সা বিষয়ক আলোচনা, এটার সাথে একটা সম্পর্ক আছে, একটু দূরবর্তী হলো যে আমাদের এই শহরটাকে আমরা আসলে আমাদের শহর বলে মনে করি না, এই দেশটাকে আমাদের দেশ বলে মনে করি না, এবং অর্থটা আয় করি বিদেশে একটা নিরাপদ জীবন যাপন করার জন্য। আমাদের অর্থনীতিবিদদের একটা বড় অংশ বলেন, পরিকল্পনাবিদদের একটা বড় অংশ বলেন, সেটাই যখন তখন দৃষ্টিভঙ্গি হয়, তখন এই দেশটাতে কত দ্রুত কত বেশি টাকা জমানো যায়, একটা বড় অংশের মনোভঙ্গি এটাই থাকে। আর একটা বড় অংশ আসলে, যেটা ওই বুয়েটের অধ্যাপকের কথা বললাম, যিনি সম্প্রতি আবারও সাক্ষাৎকার দিচ্ছেন যে এই রিক্সাগুলো তুলে দেওয়া উচিত কারণ এগুলো দুর্ঘটনা ঘটায়, যানজট ঘটায়, ইত্যাদি ইত্যাদি। তিনি এটা বলছেন, তিনি কিন্তু মানুষ খারাপ এটা বলে বলছেন না, তারা খুব সহজে প্রভাবিত হয়ে যাচ্ছেন যে আচ্ছা জায়গা যদি এটা বলে, জার্মানরা যদি এটা বলে, নেদারল্যান্ডের ওরা যদি এটা বলে, তাইলে ওরা কি আর ভুল বলতে পারে? আমাদেরকে এক্ষুনি ওদের মতো হইতে হবে, এটা তারা খেয়াল করেন না যে ওই আমরা নেদারল্যান্ডের মতো হবো কিনা, আমেরিকানদের মতো হবো কিনা আমরা জানি না। প্রত্যেকের রূপান্তরের নিজস্ব ইতিহাস আছে, প্রত্যেকেই ভিন্ন ভিন্ন জায়গায় পৌঁছেছে, এটা ইতিহাসের শিক্ষা। কিন্তু আমাদের রূপান্তরে কাউকে এখানে যে বসিয়ে দেওয়া যাবে না হুবহু, এবং বসালে যে বিপর্যয় হয়, এটা মানবিক বিপর্যয় বলেন, রাষ্ট্রীয় বিপর্যয় বলেন, নৈতিক বিপর্যয় বলেন, সেই বিষয়গুলো আসলে তাদের শিক্ষায় কিংবা তাদের চেতনার মধ্যে আমরা কখনো দেখি না। আমি বহুদিন ধরে ভাবছিলাম যে একটা কারণে আমার একটা ইউটিউব চ্যানেল করার ইচ্ছা, যে আমি ওটার নাম দিতে চাই হেঁটে দেখতে শিখুন। হেঁটে দেখতে শিখুন এই ইয়েটা হচ্ছে যে আমাদের যে পরিকল্পনা বিদ্যা, মানে যেমন ধরেন এই যে ঢাকা শহরে যারা বলেন যে মানুষের হেঁটে যাওয়া উচিত না, রাস্তা পার হওয়ার জন্য ফুটওভার ব্রিজ ব্যবহার করা উচিত, এবং খুবই নৈতিকতার জ্ঞান দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাফিক ইতিহাস যদি আপনারা ঘাটেন দেখবেন যে 60 দশকে 50-এর দশকে ঢাকা শহরের চেয়ে বেশি বিশৃঙ্খল ছিল। মানুষ, একজন ট্রাফিক ইঞ্জিনিয়ার লিখছেন, মানুষ মাতা মেরির নাম নিয়ে ডেনভার কিংবা অর্লিয়ান্সে রাস্তা দৌড় দিয়ে পার হতো, কারণ নিয়ম কানুন নাই, গাড়ি কখন চাপা দিয়ে দিবে, ওদিকে তার রাস্তাটাকে পারও হতে হবে। তো সেটাকে একটা বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে ঠিক করা হয়েছে। ওই ট্রাফিক ইঞ্জিনিয়ার বলছেন যে তার মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে এসে তাকে বলছে, বাবা স্কুলে যেতে ভয় লাগে, ট্রাক পাশ দিয়ে যায়, বাস পাশ দিয়ে যায়, হর্ন দিয়ে যায়, এবং আমাকে কত জায়গা দেয় না আমি যখন স্কুলে যাই। তো বাচ্চা মেয়েটার কথা শুনে তিনি ভাবছেন তাহলে তো দেখা দরকার আমার বিষয়টা। হেঁটে তিনি যাচ্ছেন ওই স্কুল পর্যন্ত এবং দেখছেন যে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী কি কষ্ট করে, শ্রমজীবী জনগোষ্ঠী কি কষ্ট করে, মাথায় তারা কিভাবে বোঝকাটা নিয়ে যায়, তার মেয়ে নিজে কিভাবে হেঁটে রাস্তা পার হওয়ার সময় কষ্টটার মধ্যে পড়ে। ওই হাঁটতে যাওয়ার পরিণতিতে কিন্তু তার মধ্যে নতুন নতুন অনেকগুলো রাস্তার নিয়ম কানুন বিষয়ক আইনের ভাবনা তৈরি হলো, শৃঙ্খলার ভাবনা তৈরি হলো, এবং তাকে আধুনিক ট্রাফিক ইঞ্জিনিয়ার একজন জনকদের একজন হিসেবে বলা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই যে হেঁটে দেখতে শেখার যে প্রক্রিয়াটা সেখানে ঘটেছে, সেটা আমাদের দেশে আদৌ ঘটে নাই। আবার আমি বলবো না যে আমেরিকাকে বা মার্কিন যুক্তরাষ্ট্রকে পুরোপুরি দৃষ্টান্ত হিসেবে নেওয়ার। আমরা দেখবো যে এই ভদ্রলোক, এই ট্রাফিক ইঞ্জিনিয়ারের অনেকগুলো সিদ্ধান্ত 60 দশকের পরে বাতিল করা হয় একটা সহজ কারণে, যেটা হচ্ছে যে তখন মার্কিন ইঞ্জিনিয়ার সিদ্ধান্ত নিল যারা ব্যক্তিগত গাড়িকে তারা প্রাধান্য দেবে, এবং এই যে ব্যক্তিগত গাড়িকে প্রাধান্য দেওয়া, সেটার কারণে আমেরিকাতে দেখা যাবে তুলনামূলকভাবে ফুটওভার ব্রিজ নাই, যে জেব্রা ক্রসিং এর সংখ্যা অনেক কম, কিন্তু জাপানে আবার অনেক বেশি, কারণ সেখানে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে না, তারা পায়ে হাঁটা মানুষকে বেশি গুরুত্ব দিবে। নেদারল্যান্ড আবার ওই 60 দশকের শেষে 70-এর তেল সংকটে পরে তারা ঠিক করলো তার ব্যক্তিগত গাড়িকে গুরুত্ব দেবে না, তারা সাইকেলকে গুরুত্ব দেবে। এক এক দেশের সভ্যতা এক এক নিয়মে আগাচ্ছে। আমাদের দেশে আমরা এটাকে, মানে মার্কিন যুক্তরাষ্ট্র অন্তত, মানে আমি সেই পদ্ধতির সাথে একমত না, অটোমোবাইলকে তারা যেভাবে তারা প্রাধান্য দিচ্ছে, কিন্তু এইটুকুন বলতে বাধ্য হচ্ছে যে সেটার মধ্যে একটা জাতীয় পরিস্থিতি আছে, যে অন্তত তার অটোমোবাইল ইন্ডাস্ট্রি তার জাতীয় ছিল। বাংলাদেশে আপনি কোনোভাবেই দেশীয় কোন অর্থনৈতিক উৎপাদক শ্রেণী, এটা বড় উৎপাদক শ্রেণী, মাঝারি উৎপাদক শ্রেণী, ক্ষুদ্র উৎপাদক শ্রেণী, কারোরও স্বার্থ রক্ষা হচ্ছে আপনি এটা দেখবেন না, একমাত্র বিদেশি যারা উৎপাদক এবং দেশে যারা আমদানিকারক তাদের স্বার্থ ছাড়া।
এবং এই রকম একটা অর্থনৈতিক পরিস্থিতি আসলে বাকি সকল ক্ষেত্রে ওই রিক্সা ভাঙা থেকে শুরু করে বাকি সবকিছুর বেলায় একটা নীতি নির্ধারণ করে দিচ্ছে। আমি বোধহয় একটু দীর্ঘ করে ফেললাম, পারুল, আমার বলার কথা শেষ, ধন্যবাদ। হ্যাঁ, না ঠিক আছে, আমরা আলোচনার প্রায় শেষের দিকেই চলে এসেছি। আজম ভাইয়ের কাছে যাব। আজম ভাই, আপনি যেখানে ছেড়ে দিয়েছিলেন আমি আবার ওইখানটাতেই ফেরত যেতে চাই। যে দুটো বিষয়, একটা হচ্ছে আপনি একটা সংস্কৃতির কথা বলছিলেন, একটা মনস্তাত্ত্বিক জগতের কথা বলছিলেন, যে যেই সংস্কৃতিটা আসলে আমাদের শুধু বিশ্ববিদ্যালয়ে যারা পরিচালনা করছেন, বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছেন তাদেরকেই যে জনমানুষ থেকে বিচ্ছিন্ন করছে তাই না। মানে দুটো জায়গা আমি আমি যতটুকু বুঝলাম আর কি আপনাদের দুজনের আলোচনা থেকে, আমি যে জায়গাটায় পয়েন্ট আউট করতে চাচ্ছি যে রাষ্ট্র তো একটা আছে, যে রাষ্ট্র একটা মুষ্টিমেয় কিছু মানুষেরই সুবিধার স্বার্থ দেখেন, এবং সেই মুষ্টিমেয় অংশ যে কারা সেটা আমরা প্রতিনিয়তই তাদের পলিসি মেকিং এ দেখতে পারি, যে তাদের পলিসি তৈরির ফলে যারা বেনিফিটেড হচ্ছে সেই বড়লোক শ্রেণী, একটা মুষ্টিমেয় ব্যবসায়ী, পুঁজিপতি, তাদের দিকেই রাষ্ট্র যাচ্ছে, সেটা একটা আমরা দেখছি যে তাদেরকে না হয় বেনিফিটেড করার একটা জায়গা থাকে। এর বাইরেও বিশ্ববিদ্যালয়গুলোর একটা নিজস্ব ভূমিকা থাকে, শুধু বিশ্ববিদ্যালয়গুলো আমি বলবো না, বা এই যে বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট আরো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, যে জনমানুষের প্রয়োজনে জনমানুষের প্রযুক্তি দেখি না কেন, জনমানুষের প্রয়োজনে জনমানুষের গবেষণাগুলো দেখি না কেন। এখন ধরেন এই বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে আমাদের জনমানুষেরই একটা অংশ যাচ্ছে, তাহলে যে সংস্কৃতি, যে মনস্তত্ত্বের কথা আপনি বলছিলেন, বলতে যে জায়গাটা আপনি থেমেছিলেন, আমি আবার ওই জায়গাটায় ফেরত যেতে চাচ্ছি, যে এইটা আসলে কেন। আপনি খানিকটা আলোচনা করেছেন এই সংস্কৃতির কথাটা, মনস্তত্ত্বের কথাটা, তার বাইরে আমি প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করছি, যে একটা তো ধরেন রাষ্ট্রের তরফ থেকে রাষ্ট্র কখনোই দেয় না যে আমাকে এই গবেষণাটা করে দাও বা ওই পরিবেশটা দিচ্ছে না, আমি মানলাম, আমি ওইটুকু মেনে নিয়ে আমি বলছি যে তাহলে আমিও যখন পড়েছি জনমানুষ হিসেবে আমার ওই ইচ্ছা আমরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেখি না কেন, বা দেখলেও সেটা যথেষ্ট কিনা বা অপ্রতুল কেন। আজম ভাই যদি বলেন। আচ্ছা, এটা আমি সেখান থেকে আসলে কথা শুরু করতাম, আপনিও সেটাই বললেন। ব্যাপারটা হলো এই যে ব্যক্তি আসলে এই পরিকল্পনাগুলো নিতে পারে না। ব্যক্তির এই যে বাংলাদেশের ব্যক্তিরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, বিদেশ যাচ্ছে, আমি আমার এই লেখায়ও এবং অন্য অনেক লেখায় লিখেছি যে বাংলাদেশের প্রত্যেক মিডল ক্লাস ছেলে মেয়ে সম্ভাব্য আমেরিকান ইমিগ্রেন্ট, কেউ পৌঁছাতে পারে, কেউ পৌঁছাতে পারে না। এবং আমি আরো বহু জায়গায় বলেছি যে বাংলাদেশের সংস্কৃতি এত খারাপ হয়েছে, মানে দীর্ঘদিন একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, মানুষের ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা, এগুলো চলতে চলতে অবস্থা এত খারাপ হয়েছে যে আমার ঘোর গ্রাম থেকে আসা লোক, আমার জেনারেশনে আমি সক্ষম এমন একজন বাবা মাও চিনি না যাদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে না। আমি এই বক্তৃতা অনেক জায়গায় দিয়েছি, এক জায়গায় আমার এক বন্ধু শুনেছে, সে আমাকে রাতে ফোন করে বললো যে কথাবার্তা তো ভালোই বলেছিস, কিন্তু আমার ছেলেমেয়েরা কিন্তু বাংলা মিডিয়ামে পড়ছে। তো আমার ওই বন্ধু সচ্ছল অপেক্ষাকৃত মাস 6 পরে সে আমাকে আবার ফোন করেছে, বললো যে পারলাম না, ছেলেমেয়েদের 3টা ছেলেমেয়েরা একটু ব্যতিক্রম, যে ওর ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে সে দিতে বাধ্য হয়েছে নানান কারণে। এটা আসলে অসংখ্য সামাজিক চাহিদা থাকে, বাবা মার চাহিদা থাকে, ভবিষ্যৎ চিন্তা থাকে, নানান কিছু। আমি এই কথাটা এই জন্য বললাম যে এই ব্যক্তিকে আমরা এই জন্য দোষারোপ করতে পারি না, কারণ ব্যক্তি তার নিজস্ব চিন্তা করবে, সংকীর্ণ চিন্তা করবে, এবং ব্যক্তির উপর আমরা এই ব্যাপারে কোনো ভরসা করবো না। সে যেটা ফিরোজ ভাই একজন বিজ্ঞানীর উদাহরণ দিলেন, আমি এই উদাহরণকে কোনো জেনারেল ব্যাপার হিসেবে দেখবো না যে এইভাবেই কাজ হবে, এইভাবে নয়। সংস্কৃতিটা অনেক বেশি ইনস্টিটিউশনের মধ্য দিয়ে তৈরি। আমাদের ইউনিভার্সিটি গুলো যেই কারণে আমাদের তরুণ তরুণীদের, যাদের একটা বড় অংশ ওই গরিব শ্রেণী থেকে এসছে, গ্রাম থেকে এসছে, মফস্বল থেকে এসছে, তাদের মধ্যে এই বোর্ডটা কার্যকর রাখতে পারছে না, জাগরুক রাখতে পারছে না। তার প্রধান কারণটা হলো যে আমাদের ইউনিভার্সিটি গুলো আসলে ইনস্টিটিউশন হিসেবে কাজ করছে না। মানে ইনস্টিটিউশনের যেভাবে কাজ করার কথা, বিশেষ করে আমরা তো এখানে গবেষণা সংক্রান্ত আলাপ করছি, এক ধরনের গবেষণা মুখিতা সম্পর্কে আলাপ করছি, কিংবা
ওই ছেলে মেয়েদের সম্পর্কে আলাপ করছি যারা এখান থেকে পাশ করে গিয়ে রাষ্ট্রীয় নীতি নির্ধারণের কাজগুলো করে। এই দুই ক্ষেত্রে আমি বলবো যে আসলে ইউনিভার্সিটি এটা পারা উচিত ছিল, ইউনিভার্সিটিগুলো, কোনো কোনো ইউনিভার্সিটি, পৃথিবীর প্রত্যেক বড় বড় ইউনিভার্সিটি গুলো কিন্তু আলাদা সংস্কৃতি থাকে, তার এলামনাদের আলাদা বৈশিষ্ট্য থাকে, আলাদা স্কিল থাকে, এবং অনেক ইউনিভার্সিটি অনেক কারণে বিখ্যাত, এগুলো আমরা জানি। আমি বলবো আমাদের ইউনিভার্সিটি গুলো এটা করতে পারতো, অংশ করতে পারে না, কারণ আমাদের ইউনিভার্সিটি গুলো আসলে একাডেমিক্যালি যেইভাবে ইউনিভার্সিটি ইনস্টিটিউশন হিসেবে কাজ করার কথা সেভাবে কাজ করছে না। করলে কিছু কিছু ফল আমরা পেতাম, কিন্তু এই কাজটা আসলে রাষ্ট্রের করার কথা। রাষ্ট্রের করার কথা কেন? কোনো মহৎ বৃহৎ সিদ্ধান্ত থেকে না। আমরা আশা করছি আজকের আলোচনায় আমরা এটা পরিষ্কার করতে পেরেছি যে আমরা কোনো বিপ্লবী রাষ্ট্রের আকাঙ্ক্ষা থেকে কথা বলছি না, আমরা কোনো পশ্চিমা রাষ্ট্র কিংবা উন্নত হয়ে গেছে এমন কোন রাষ্ট্র আকাঙ্ক্ষা থেকে কথা বলছি না। আমরা বলছি আমাদের এই ভঙ্গুর রাষ্ট্র তার মেকানিজমের মধ্যে তার এই কাজগুলো করার কথা, এই কাজগুলো করতে পারে। নানান কারণে এখন এই সুবিধাটা আছে। ঠিক যেমন বাংলাদেশ রাষ্ট্রের এই কাজটা করার কথা ছিল, বহুদিন আগে থেকে করার কথা ছিল, যে সে তার গণপরিবহন নিয়ে বিপুল পরিমাণ গবেষণা করাবে। ভেরি সিম্পল। রাষ্ট্র তো ব্যক্তি না, রাষ্ট্র তো ভবিষ্যৎ নিয়ে কাজ করে। ও 5 বছর মেয়াদী পরিকল্পনা করে, 10 বছর মেয়াদী করে, 50 বছর মেয়াদী পরিকল্পনা করে। এটাই তো রাষ্ট্রের প্রাইমারি কাজ। সে তো আর ব্যক্তি না যে সে নিজের স্বার্থ দেখবে, কিন্তু টাকা পয়সা জমায়া চুরি বাটপারি লুটতরাজ করে সে বেগম পাড়ায় বাড়ি কিনবে, এটা তো রাষ্ট্রের কাজ হতে পারে না। এগুলো ব্যক্তি করবে, রাষ্ট্র সেটা চেক দেবে। তাহলে রাষ্ট্র একেবারেই তার নিজের প্রয়োজনে, সে যে মেকানিজমের মধ্যে আছে, বাংলাদেশ রাষ্ট্র তো রাষ্ট্র কাঠামো তো আর বাংলাদেশ বানায় নাই, সমস্ত পৃথিবীতে রাষ্ট্র আছে, মানুষের কয়েক হাজার বছরের অভিজ্ঞতা থেকে রাষ্ট্রের মেকানিজম গুলো ডেভেলপ করেছে। ওর মধ্যে থেকেই তার এই কাজটা করার কথা ছিল, কারণ এটা তো একটা বিরাট অর্থনীতি, তারই অর্থনীতি, সেই এখান থেকে টাকা নেবে, সে তো মরিয়া হয়ে ট্যাক্স ভ্যাট এগুলো করছে। তাহলে তারই করার কথা যে সে এই যে বিপুল গ্রামীণ অর্থনীতি এবং তার যে পরিবহন ব্যবস্থা, এই ব্যবস্থা সম্পর্কে কয়েকটা গবেষণা করাবে। সে বুয়েটকে বলবে, ইউনিভার্সিটি গুলোকে বলবে, আমাদের অন্যান্য যে মেকানিক্যাল টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি গুলো আছে এগুলোকে সে বলবে যে তুমি আমাকে জানাও, তুমি আমাকে আগামী 1 বছরের মধ্যে জানাও যে আমি এই বিষয়ে আর্থিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, যান্ত্রিকভাবে কি কি ব্যবস্থা অবলম্বন করতে পারি, তুমি এটা আমাকে জানাও। সে টাকা দেবে। এটা একেবারেই সাধারণ ব্যাপার, এটা কোনো উচ্চ মনস্কতার কোনো ব্যাপার না, একদম লাভের ব্যাপার। এই লাভের ব্যাপারটা যদি রাষ্ট্র করত তাহলে আমাদের এখানে ইতিমধ্যে আমাদের এই যান্ত্রিক অংশটাতে বৈপ্লবিক পরিবর্তন করতে পারত, রাষ্ট্রের উদ্যোগে ঘটতে পারতো, এবং তাতে একটা অন্যরকম বিপ্লব ঘটতো। সেটা কি? সেটা আমাদের হলো আমাদের ইউনিভার্সিটি গুলো ইউনিভার্সিটি হয়ে উঠত। ইউনিভার্সিটির গবেষণা বলতে কিন্তু এটাই বোঝায় যে আমাদের বড় প্রতিষ্ঠান, বড় এনজিও, আমি এনজিও গুলোকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসাবেই ধরছি, এবং অন্য যে সমস্ত অংশ আছে, ব্যুরোক্রেসি, পুলিশ, মিলিটারি, রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়, এরা কি কি ফতোয়া ঠিক না, এরা কি কি ভবিষ্যৎ পরিকল্পনা নেবে, এই জন্য তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ফতোয়া নেবে, মত নেবে। এই বস্তুর নামই আসলে গবেষণা। গবেষণা কোনো আসমানি বিষয় নয়, হাওয়াই বিষয় নয়, কোনো ইথিক্যাল বিষয় নয়। এটা হলো যার চাহিদা আছে সে টাকা দেবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই কাজটা করে দেবে, কারণ তার স্কিলফুল লোক আছে, কারণ তার প্রসেসের মধ্যে এই গবেষণার মধ্য দিয়ে ফতোয়া বা মতামত তৈরি করার পদ্ধতি আছে। ফলে ওরা এটা চাইবে এবং আমাদের ইউনিভার্সিটি গুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেটা করবে। আমাদের এই মেকানিজমটাই নাই যেটা প্রমাণ করে যে আমাদের এখানে আসলে রাষ্ট্র সমস্ত পৃথিবীতে যেভাবে চলে সেভাবে চলছে না। যে কথাটা আমি কালচারের কথা বলছিলাম, আপনি সেই কালচারের প্রসঙ্গে বললাম আমি, যে কালচারটা রাষ্ট্র ইনিশিয়েট করতে পারতো আমাদের অসংখ্য সমস্যা সত্ত্বেও একেবারে আর্থিক লাভের দিক থেকে, এবং তার মধ্য দিয়ে যান্ত্রিক উন্নয়ন ঘটতো। আমি আসলে ওই নসিমন করিমন কিংবা ব্যাটারি চালিত রিক্সা, তার ব্যাটারি সংযোজন এবং তার দৈহিক কিছুটা উন্নতি করা, এই ব্যাপারটাকে প্রায় বৈপ্লবিক রূপান্তরের মতো মনে করি। কারণ বাংলাদেশের মতো একটা দেশ যান্ত্রিক উৎপাদনের দিকে যেতে পারে একমাত্র এই পদ্ধতিতে। আপনারা অনেকেই জানেন যে আমাদের গার্মেন্টস সেক্টরের অসংখ্য সমস্যা সত্ত্বেও গার্মেন্টস এর একটা টাটকা নেসেসিটির কারণে, প্রয়োজনের কারণে
বাংলাদেশে কিন্তু অসংখ্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, আদারওয়াইজ কিন্তু এটা হতে পারতো না। এই ধরনের একটা ব্যবস্থা ছাড়া, যেহেতু আমাদের এখানে রাষ্ট্র ঠিক মতো চলে না, কিংবা শিল্প উন্নত দেশগুলোর যে প্রসেস, সেই প্রসিডিউর অবলম্বন করা বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে আর সময়গত কারণে, অবস্থানগত কারণে, অবস্থাগত কারণে সম্ভব নয়। ফলে আমাদের এখানে কিছু শিল্পায়ন করতে পারে অন্য পদ্ধতিতে। আমি মনে করি এই রিক্সা নিয়ে যে আমরা যে আলাপ করছি, এই রিক্সাই বাংলাদেশ রাষ্ট্রের জন্য শিল্পায়নের একটা দুর্দান্ত ভিত্তি হতে পারত। কারণ সে ব্যাটারি সংযোজন করছে, ব্যাটারি আমদানি করছে, কিছু তৈরি হচ্ছে, কিছু বিশেষজ্ঞ তৈরি হচ্ছে, সে রিক্সার কিছু যান্ত্রিক উন্নতি করছে, দৈহিক উন্নতি করছে, তার স্কিল তৈরি হচ্ছে, প্রযুক্তিগত উন্নতি তৈরি হচ্ছে। সে এই রিক্সাটাকে আরেক স্তর উন্নতি করে থ্রি হুইলারে পরিণত করতে পারতো একদম ইজিলি। গত 10-20 বছরে এই ঘটনা ঘটে যেতে পারতো যে কোটি কোটি ডলারের গাড়ি আমরা বিদেশ থেকে আমদানি করছি, তার একটা বড় অংশ বাংলাদেশেই তৈরি হতে পারতো। এই ব্যবস্থা সমস্ত আনুকূল্য বাংলাদেশে আছে, যেটার কনজিউমার প্রস্তুত, স্কিলফুল চালক প্রস্তুত, বেকার তরুণ সম্প্রদায় প্রস্তুত, যারা ব্যবহার করবে তারা প্রস্তুত, তার আর্থিক খাত প্রস্তুত, বাংলাদেশের বিপুল পরিমাণ গ্রামীণ এবং মফস্বলের জনগোষ্ঠী প্রস্তুত। অর্থনৈতিক যে কোনো সূত্র বলবে যে শিল্পায়নের জন্য এর বাইরে কোনো প্রকার শর্তই দরকার হয় না। তাহলে যদি রাষ্ট্র ওই ছোট ইনিশিয়েটিভ নিত একেবারে তার নিজের প্রয়োজনে, তাহলে কিন্তু এই পদ্ধতিতে আমরা যে আলাপ আজকে করছি সে আলাপটা করার প্রয়োজনই হতো না। কারণ বাই দিস টাইম আমরা কিন্তু পরের স্টেপে যেতে পারতাম। কিন্তু বেটার লেট দেন নেভার। আমি আশা করছি বিপুল পরিমাণ লোকের পক্ষ থেকে এই আলাপটা উঠা দরকার। আমি একটা ব্যাপারে সুখী বোধ করছি যে ফেসবুকে আমি বহু মানুষের এবার স্ট্যাটাস দেখেছি যারা বিদ্যুৎ নিয়ে যে কুসংস্কার ব্যাটারি চালিত রিক্সার সঙ্গে জড়িয়ে আছে আমাদের মিডল ক্লাসে, তারা সেটাকে তীব্র ভাষায় নিন্দা করেছে, গালিগালাজ করেছে। তারা প্যাডেল দিয়ে রিক্সা চালাবে এই ধারণাকে অশ্লীল অভিধায় অভিহিত করেছে। এমন লোকের সংখ্যা অনেক বেড়েছে। এবং যারা এই ব্যাপারে যে রাষ্ট্রীয় ইনিশিয়েটিভ নেওয়া উচিত, দুর্ঘটনা রোধ করার জন্য যে গবেষণার দিকে যাওয়া উচিত, সেই ব্যাপারটাও অনেকে বলেছে। এটা আমার কাছে মানে মোটামুটি একটা অপেক্ষাকৃত সচেতনতার দিক থেকে একটু উন্নতি মনে হয়। আশা করছি আমাদের সরকার এবং সংশ্লিষ্ট লোকেরা এই ব্যাপারে মনোযোগ দেবে। আমি আরেকটা সংস্কৃতি সংক্রান্ত আরেকটা কথা বলে আমি আমার আলাপ শেষ করবো। সেটা হলো এই যে আসলে এই ধরনের আলাপ উঠতই না যদি আমরা মানুষকে মানুষ বলে ভাবতে পারতাম। আমাদের একটা প্রধান সমস্যাটা হলো এই যে রাষ্ট্র যেহেতু আসলে 5-7 কোটি লোকের জন্য কাজ করে, এই যে লকডাউন এবং করোনা যেভাবে ডিল করেছে বাংলাদেশ রাষ্ট্র, যেভাবে টিকা ডিল করেছে, এটার দিকে নজর রাখলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে এই রাষ্ট্রটি কত মানুষকে অ্যাড্রেস করে, তার পরিকল্পনায় সে কত মানুষকে নেয়। এটা দেখলে আপনি বুঝতে পারবেন আমরা যে রিক্সা নিয়ে আলাপ করছি বা গণপরিবহন নিয়ে আলাপ করছি ওই জাতীয়, সেটা নিয়ে আলাপ করলেও আমরা আমাদের রাষ্ট্রের যে আওতা, তার যে ক্ষুদ্র গণ্ডি, সেটা বুঝতে পারবেন। এই ধরনের একটা গণ্ডির মধ্যে সমস্ত মানুষকে ওন করা, সেলফের অংশ হিসেবে ভাবা, যেটা যে কোনো স্টেট মেকানিজমে কিংবা জাতীয়তাবাদের যে কোনো আকাঙ্ক্ষার একটা প্রাথমিক শর্ত। আমাদের জাতীয়তাবাদ তো আমি লিখেছি এবং বলিও যে আমাদের জাতীয়তাবাদ তো ক্রিকেট জাতীয়তাবাদের লেভেলে আছে। এবং এর বাইরে আপনি কোথাও আসলে ওই যে সমস্ত মানুষকে একত্র করে কল্পনা করা, ইমাজিনেশন, এটার যে কালচার, জাতীয়তাবাদটা একটা ইমাজিনেশন। রাষ্ট্রের সমস্ত লোক, এটা বলতে আমরা যা বুঝাই, এটা তো একটা ইমাজিনেশন। শ্রেণী বর্ণ নির্বিশেষে আমরা ইমাজিন করি। ওই ইমাজিনেশনেও আমাদের রাষ্ট্র এবং ভদ্রলোক শ্রেণী আসলে 5-7 কোটি লোকের বেশি পৌঁছাতে পারে না। কিন্তু যদি আপনি মানুষকে মানুষ বলে ভাবতে পারতেন, বাংলাদেশের মানুষ বলে ভাবতে পারতেন, তাহলে আপনি এটা কিছুতেই বরদাস্ত করতে পারতেন না যে লোকে প্যাডেল চালিয়ে রিক্সা চালাচ্ছে এবং আপনি চোখের সামনে এটা সহ্য করছেন। আপনি কিছুতেই বরদাস্ত করতে পারছেন না যে যেখানে প্রযুক্তির ব্যবহার সমস্ত পৃথিবীতে আপনার চোখের সামনে আছে, সেই ধরনের ক্ষেত্রে আপনার দেশের মানুষ বিপুলভাবে কঠোর শ্রম দিচ্ছে, আপনি এটা কিছুতেই বরদাস্ত করতে পারতেন না। কিন্তু ওই ব্যাপারটা আসলে বাংলাদেশের গণমানুষের সংস্কৃতি তো নয়, রাষ্ট্রের মধ্যেও নয়। কিন্তু আপনি এই বেল্লিক রাষ্ট্রকে এটা আসলে বুঝাতে পারবেন না এই মানবতাবাদের দোহাই দিয়ে। আপনি এই বেল্লিক মধ্যবিত্তকে
আসলে মানবতাবাদের দোহাই দিয়ে এটা বোঝাতে পারবেন না। তাকে যে জিনিসটা বোঝাতে হবে যে একেবারে অর্থনৈতিক সূত্র মোতাবেকই আপনি যদি রাষ্ট্রীয় উন্নয়ন চান এবং ভালো জীবনযাপন চান, আপনি যদি প্রত্যেক মুহূর্তে নিজের জীবন নিয়ে আয়ুতাস করতে না চান, তাহলে আপনাকে ওই 18 কোটি 16 কোটি থেকে 18 কোটি মানুষকে নিয়ে আপনার প্রকল্প করতে হবে। আপনাকে এদেরকে যান্ত্রিক উৎপাদনের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। আপনাদের এদেরকে রাষ্ট্রীয় যে ডাটাবেজ, ডেমোগ্রাফিক, নানান ধরনের যে কায় কারবার, এটার মধ্যে ঢুকাতে হবে এবং তার মধ্য দিয়ে কেবল আপনার রাষ্ট্র ওই পরিমাণ সারপ্লাস তৈরি করতে পারে যার মধ্য দিয়ে আপনি মধ্যবিত্ত আসলে অপেক্ষাকৃত ভালো জীবনযাপনটা করতে পারবেন। যে জীবনযাপন আপনি পশ্চিম থেকে স্বপ্নে দেখেন, কিন্তু এখানে আপনি সেটা পান না বলে আপনি একজন সম্ভাব্য আমেরিকান ইমিগ্রেন্ট। ফলে আমাদের এই ব্যাটারি রিক্সার আলাপ সত্যি সত্যি শেষ পর্যন্ত চূড়ান্ত বিচারে রাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধি এবং মধ্যবিত্তের সচ্ছল হওয়ারই আলাপ। এটুকুই বলছি। অসংখ্য ধন্যবাদ আজম ভাই, দারুণ ভাবে আসলে শেষ করলেন। আমি ফিরোজ ভাইয়ের কাছে চলে যাওয়ার আগে একটা কমেন্ট একটু পড়ি, একটু বড় কমেন্ট একটু পড়ে নিচ্ছি। আমি ছোটবেলায় যাদের এলাকায় ভ্যান রিক্সা চালাইতে দেখেছি তারা আজ বৃদ্ধ, তাদের অনেকে বার্ধক্য রোগে ভুগছে, তাদের পক্ষে আজ কখনোই পা চালিত ভ্যান চালানো সম্ভব হতো না। ব্যাটারি চালিত অটোরিকশা আসাতে এখন এই বৃদ্ধ বয়সে জীবিকা নির্বাহ করে যেতে পারছে তাদের অনেকেই। সবচেয়ে বড় যে পরিবর্তন দেখছি তা হলো যারা কখনোই ভ্যান রিক্সা চালক হতো না তারাও খুব স্বাচ্ছন্দ্যে ব্যাটারি চালিত অটোরিকশা চালক হচ্ছেন। আয়ের একটি ক্ষেত্র তৈরি হয়েছে, আধুনিক প্রযুক্তির একটি আশীর্বাদ তারা পেয়েছিল, অথচ রাষ্ট্র সেটি নিয়ে নিতে চাচ্ছে। এই ধরনের সেটুকু পড়তে পারলাম না। এই জায়গাটা আমি আমার নিজের একটু অভিজ্ঞতা যোগ করছি, তার সাথে আজম ভাইয়ের লেখাতেও পেয়েছি, ফিরোজ ভাইয়ের লেখাতেও পেয়েছি যে নতুন একটা চালক শ্রেণী কিন্তু যুক্ত হয়েছে এই যে ব্যাটারি চালিত হওয়ার ফলে। খুব ইন্টারেস্টিং ভাবে হচ্ছে কি 2020 সালের শুরুর দিকে, মানে লকডাউনের শুরুর দিকে, মার্চ এপ্রিলে এবং মে জুনের দিকে একটা বড় অংশের ছেলেপুলে কিন্তু মানুষ বেকার হয়ে গেল, চাকরি হারিয়েছে অনেকে গত বছর লকডাউনের শুরুর দিকে। এবং আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম, জাহাঙ্গীরনগর 20 মাইল গেট, ওই যে একটু আগে যেটা বলছিলাম যে ওই অত্র অঞ্চলে আসলে ব্যাটারি চালিত রিক্সা খুব জরুরি একটা বাহন। একদম আধুনিক পোশাক পরা, এই যে উদাহরণটা আমি আজম ভাই লেখাতেও পেয়েছি, সানগ্লাস চোখে দেয়া, জিন্স পরা, এবং দেখলে বুঝবেন যে শিক্ষিত ছেলেপুলেরা। তাদের মধ্যে একটা বড়, আমি 7 জনের গ্রুপ একটা ছেলেকে একসাথে দেখলাম যে লাইন ধরে ভ্যানগুলো, রিক্সা ভ্যানগুলো, মানে রিক্সা, ওগুলো হচ্ছে কি রিক্সা আর কি, ব্যাটারি চালিত রিক্সা, একদম আধুনিক শিক্ষিত ছেলেরা চালাচ্ছে রিক্সাটা। আমি আমার অভিজ্ঞতাটা এই কমেন্টের সাথে যুক্ত করে যেখানে আজম ভাই শেষ করলেন কথাটা, সেখানে আমি শেষ করলাম যে এই পরিবহন যারা চালাচ্ছেন সেখানেও একটা বিরাট একটা পরিবর্তন এসছে, সাংস্কৃতিক একটা পরিবর্তনে এসছে যে শিক্ষিত ছেলেরা কিন্তু এই বাহনটা চালাচ্ছিল। মানে নিজেদের অভিজ্ঞতা থেকেই দেখেছি। ফিরোজ ভাই আপনার কাছে চলে যাব, সর্বশেষ আপনার কথাগুলো দিয়ে শেষ করবো আজকে আমাদের বিলকিসের আলোচনাটা। ফিরোজ ভাই আপনার কাছে চলে যাচ্ছি, আপনার বাকি যোগ করবেন আমাদের আলোচনায়। ফিরোজ ভাই মিউট উঠাতে হবে, আনমিউট একটু করে নেবেন কষ্ট। ধন্যবাদ পারুল। আমি আলোচনা থেকে, আপনার অভিজ্ঞতা থেকে, পাঠকদের মন্তব্য থেকে এবং আজমের আলোচনা থেকে আজকে আরো অনেকগুলো বিষয় শিখেছি এবং আশাবাদী হয়েছি যে এই বিষয়গুলো নিয়ে আলোচনাটা অব্যাহত রাখা দরকার। আগে আজমের সাথে যেদিন এটা নিয়ে কথা হয়েছিল কয়েক বছর আগে, রীতিমতো নিজেদেরকে আসলে বিচ্ছিন্ন মানুষ বলে মনে হতো। আজকে মনে হচ্ছে যে অনেক মানুষ আমাদের মতো করে ভাবেন এবং তারা এই কথাগুলো শুনতে চান, কিংবা এগুলো নিয়ে কাজ করার অনেক জায়গা আছে। তো মানে ওই যে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মদিন এবং একটু আগে দীনেশচন্দ্র বিদ্যানিধির একটা অভিজ্ঞতার কথা বললাম, বিশ্ববিদ্যালয়ের গবেষণা নিয়ে আজম যে অভিজ্ঞতার কথা বললেন যে কিভাবে হতে পারতো, এটা কিন্তু একটা আশ্চর্য ব্যাপার। দেখা যাবে যে 1880, 90, 1910, 20, 30, 40 এই সময়গুলোতে এবং তার ধারাবাহিকতাতেই সম্ভবত কিছু গবেষণার উদ্যোগ ঢাকা বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় অন্তত হারের দিক থেকে বলা যাবে যে এখনকার চেয়ে বেশি ছিল। একটা কারণ এটার কথা সত্যেন বোস বলেছেন যে তখনকার দিনে বিশেষ করে রসায়নবিদ, পদার্থবিদ, গণিতবিদ, তাদের একটা বড় অংশের মধ্যে একটা ওই যে রাজনৈতিক আন্দোলন সংগ্রামের কারণে এরা দেশপ্রেম, মানুষের জন্য কিছু করা, সম্পর্কিত বোধ করা, স্বদেশী আন্দোলন কিংবা খাদি কিংবা প্রফুল্লচন্দ্র রায় নানান রকম রসায়ন আবিষ্কার করার চেষ্টা করেছেন। সেই চেষ্টাটা ছিল যে, এবং সেটার একটা প্রতিফলন কলেজগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে ছিল যে কিছু মাত্রায় সাজাত্য বোধের একটা গবেষণা, বোধ থেকে একটা গবেষণা এবং
যুক্তরাষ্ট্রে বা যুক্তরাজ্যে অভিবাসী হওয়ার হারটা তখন কম ছিল, মানে মনটা তখন অনেক কম পরবাসী ছিল, স্বদেশে স্থির ছিল বলে সে তখন জেনারেল মোটরস এর জন্য না, দেশের একটা কারখানার জন্যই কিভাবে ভালো করা যায়, দেশের শ্রমিকের জন্য ভালো করা যায়, সে বিষয়ে তার ভাবনাটা বেশি ছিল। আমি কিন্তু অস্বীকার করছি না যে আন্তর্জাতিকীকরণের এই যুগে আপনার অনেক ছাত্র চলেই যাবে, প্রচুর চীনা ছাত্র আমেরিকাতে চলে যায়, তার একটা আমার অংশকে ফেরতও আনতে হবে। এবং যে কথাটা আরো আজম বলেছেন, আমি খুব মনে করি যে আমেরিকার অর্ধেক বেতনেও 3/1 বেতনে বহু কৃতি ছেলে মেয়ে দেশে চলে আসবে যদি আপনি তাকে গবেষণা করার, এই রিক্সা নিয়ে গবেষণা করারই একটা সুবিধাজনক পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করে দেন, সম্মানজনক একটা ব্যবস্থা করে দেন, বহু ছেলে মেয়ে চলে আসবে। এরকম আমি নিজেই অনেককে চিনি, তারা ওই সুযোগের অভাবে আসতে পারে না। সত্যেন বোস তার একটা স্মৃতি কথায় লিখেছেন যে মানে যে 1944 সালে তার চীনা কয়েকজন রসায়নবিদের সাথে কথা বলে মনে হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিস্থিতি চীনের চেয়ে ভালো। চীন একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, বিশ্ববিদ্যালয় নতুন হয়েছে, সেখানে অন্য অনেক অবকাঠামোর অভাব হয়েছে। তো চীনের এক বিজ্ঞানীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক রসায়নবিদ কালীপদ বসু, যিনি ছিলেন সত্যেন বোসের ছাত্র, সত্যেন বোস ওই চীনের বিজ্ঞানীকে ঢাকায় নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কালীপদের ল্যাবে বসে ওই চীনা বিজ্ঞানী নানান রকম রাসায়নিক বিশ্লেষণের কি কি অগ্রগতি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা দেখে অবাক হচ্ছেন যে ঢাকার মতো একটা মফস্বলের বিশ্ববিদ্যালয় এত দূর অগ্রসর। এবং সত্যেন বোস একটু উপহাসই করছেন তার একটা কথায় যে চীন একটা প্রাচীন সভ্যতা হতে পারে কিন্তু আমাদের চেয়ে অনেক পিছিয়ে আছে। এটা 44 সালে সত্যেন বোস লিখছেন। আজকে আমরা কিন্তু তুলনা করে দেখতে পারি যে চীনের ওই যে তার নিজস্ব বাহন নিয়ে, তার রসায়ন নিয়ে, তার ওষুধ শিল্প নিয়ে যে কি বিপুল পরিমাণে গবেষণা হয়েছে, যে একটা বিকল্প গবেষণার ধারাই আসলে সে পাশ্চাত্য থেকে তৈরি করে ফেলেছে। এবং 2-3 বছর আগের একটা ইয়েতে একটা বলা যায় যে আজকে গতকাল বা গত পরশু হু পৃথিবীর প্রথম ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে চীনকে ঘোষণা করেছে, যেখানে ওই 44 সালে 3 কোটি মানুষ প্রতি বছর চীনে ম্যালেরিয়ায় মারা যেত। এবং এই পুরো গবেষণাটা কিন্তু ম্যালেরিয়া বিরোধী পুরো গবেষণাটা চীনে হয়েছে। আপনি আমাদেরকে বলেন যে এই বছর আমরা দেখলাম বাংলাদেশের বরিশাল নোয়াখালী এলাকায় অন্তত 1,30,000 মানুষ স্রেফ লবণাক্ততার কারণে ডায়রিয়াতে ভুগেছেন। বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় কি গবেষণা করছে যে লবণাক্ততা মুক্ত কিভাবে করা যেতে পারে পানিকে? এটা একটা রাসায়নিক গবেষণা কিংবা কৃষি পদ্ধতির কি কি পরিবর্তন এনে আমরা এই লবণাক্ততার বৃদ্ধি কিংবা পানির সুপেয় পানির স্তর নেমে যাওয়াটা রোধ করতে পারি? আমরা আসলে বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে একটা সামগ্রিক হতাশা এটা মানে সত্যিকার অর্থে দেখতে পাই, এবং ওইটার একটা ছাপ এই যে দেশীয় প্রযুক্তির বাহনগুলোর কথা বলি কিংবা মানুষের জীবনকে সহজ করার কথা বলি, সেইটার থেকে একটা বিচ্ছিন্ন যে, এবং বহু ক্ষেত্রে যেটার ওই প্রথমে একটা প্রশ্ন উত্তরের কথা বলেছিলাম যে ইজি বাইকে চড়া একটা মানুষও কেন ইজি বাইকের বিরুদ্ধে কথা বলে যেটা বিদ্যুৎ খাচ্ছে। এটার মধ্যে আসলে যেটার কথা আজম বলেছেন যা খুবই গুরুত্বপূর্ণ, যেটা সাংস্কৃতিক প্রতিচ্ছবি আমরা আসলে দেখতে পাই। প্রত্যেকেই যখন আশা করতে থাকে যে আমি যে ক্ষমতাবান সেভাবে আমি আমেরিকা চলে যাচ্ছি, যে তার চেয়ে একটু কম ক্ষমতাবান সেভাবে যে আমি অচিরে একটা গাড়ি কিনছি, তখন আসলে গণপরিবহন নিয়ে, সাধারণ মানুষের পরিবহন নিয়ে ভাবনাটা থাকে না। এবং এইটার মানে আমি যেটা মানে এই কথাটা বলে শেষ করতে চাই যে গ্রাম অঞ্চলে যে বিপুল রূপান্তর এটা এনেছে, নারীর জীবনে যে রূপান্তর এনেছে, তার ব্যবসা বাণিজ্যে যে রূপান্তর এনেছে, চাইলে আপনি পিছিয়ে দিতে পারবেন না, চাইলে আপনি এক ধাপ পিছনে নিতে পারবেন না। চক্রান্ত যদি বলেন, এখানে একটা অর্থনৈতিক চক্রান্ত আছে যে এখানে ভারতীয় এবং চীনা নানান বাহন দিয়ে এটাকে স্থানান্তর করা হবে। কিন্তু এখানে এই আজম যেটা এক কথায় করলেন, আমি যেটাকে কর্মসংস্থানে বিবেচনা করছি, বিরাট অর্থনৈতিক রূপান্তর আমরা করতে পারতাম, যেই 19-20-25 লাখ মানুষের কর্মসংস্থান আমরা স্থানীয় ভিত্তিতে করতে পারতাম। এই কারখানায় এগুলো উৎপাদন করে আমরা সেগুলো হয়তো বিদেশে আরো আমাদেরও পিছিয়ে থাকা বহু দেশে রপ্তানিও করতে পারতাম। কিন্তু সেই রূপান্তরের সুযোগটা আমরা হারাচ্ছি, এবং একটা স্তর থেকে আরেকটা স্তরে যাবো আমরা যান্ত্রিকীকরণের, কিন্তু আমরা অধীনস্থ হয়েই ওই চীনা পণ্যের কিংবা ভারতীয় পণ্যের অধীনস্থ হয়ে যাব। আমাদের নিজস্ব শিল্প সত্তা, শিল্পভিত্তি, উৎপাদনের সংস্কৃতি, বাজারজাতকরণের সংস্কৃতি সেটা দাঁড়াবে না। আমরা আমদানিকারক হিসেবেই থেকে যাচ্ছে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে, আমাদের চাহিদা মেটানোর এই জায়গাটাতেও। এইটা বলেই আমি আমার আলোচনা শেষ করছি এবং সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ফিরোজ ভাই, অসংখ্য ধন্যবাদ আজম ভাই। আজকে আমরা আমাদের বিলকিস হ্যাজ এ পয়েন্ট অফ ভিউ, বাংলায় আমরা বলি নারীর চোখে দুনিয়া, আমাদের ফেসবুক পেজ থেকে যে আলোচনা আমরা আয়োজন করেছিলাম, ব্যাটারি চালিত রিক্সা এবং গরিব মানুষের জীবন বনাম বুলডোজার রাষ্ট্র, বুলডোজার বলে রাষ্ট্র। তো আজকের আলোচনায়
মানে আবার করেও আমি ধন্যবাদ জানাচ্ছি ফিরোজ ভাই, আজম ভাই এবং যারা ছিলেন আমাদের সাথে। আমরা প্রায় 1 ঘন্টা 50 মিনিট আলোচনাটা করেছি। একজন প্রশ্ন করছিলেন যে এই আলোচনাটা আমরা ইউটিউবে দিব কিনা। হ্যাঁ, আমাদের বিলকিসের ফেসবুক পেজে যে আলোচনাগুলো হয়, আমাদের একটি ইউটিউব চ্যানেলও আছে বিলকিস, আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজেও ইউটিউবের চ্যানেলটা শেয়ার করা আছে। আমরা আজকের আলোচনাটা সেখানে আপলোড করে দেব, আপলোড করে আমরা শেয়ার দিয়ে দিলে আপনারা পেয়ে যাবেন। আমিও ফিরোজ ভাই এবং আজম ভাইয়ের সাথে প্রত্যাশা করছি নিশ্চয়ই আমাদের রাষ্ট্রের নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন তারা জনমানুষের কথা ভাববেন, তারা আঞ্চলিক অর্থনীতির কথা ভাববেন, তারা জনমানুষ, গরিব মানুষ এবং সাধারণ মানুষের কথা ভেবেই পলিসি তৈরি করবেন। একই সাথে আমি প্রত্যাশা করছি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো আছে, যে বিশ্ববিদ্যালয় মালিক আসলে জনগণ, সেই জনগণের কথা ভেবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এবং রাষ্ট্র একসাথে একত্রে মিলে জনগণের প্রয়োজনে, জনগণের সুবিধার কথা ভেবে জনগণের স্বার্থে গবেষণা করবেন, প্রযুক্তি নিয়ে আসবেন বাংলাদেশে। এবং আমরা সেই রকম একটি মানে জনগণের পক্ষের একটি দেশ চাই, জনগণের পক্ষের একটি রাষ্ট্র ব্যবস্থা চাই, জনগণের পক্ষের একটি সমস্ত পলিসিগুলো যেন পক্ষে আসে সেই প্রত্যাশাগুলো রেখে, জনমানুষের প্রয়োজনে গবেষণা হবে সেই প্রত্যাশা রেখে, জনমানুষের প্রয়োজনে প্রযুক্তি হবে সেই প্রত্যাশা রেখে আমরা আরো ভবিষ্যতে আলোচনাগুলো করব। আমাদের আলোচনাটা শেষ করছি। বিলকিস স্পেস থেকে আমরা চেষ্টা করি সমসাময়িক যে রাজনৈতিক এবং সমসাময়িক নারীবাদী ইস্যুতে আলোচনায় আয়োজন করতে। ভবিষ্যতে আপনারা আমাদের আলোচনায় আমাদের সাথেই থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেয়ার করছি আমাদের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। শুভেচ্ছা।